ওকে। আচ্ছা শাহরিয়ার, একটা জিনিস হুম। জানার ছিল। ওই যে হ্যাঁ, হ্যাঁ। মার্চ তোর টার্স তোর তো ডাইরেক্ট করতে দেয় না, বলে না এটা মার্চ তোর করে, ওটা কি করবা? হ্যাঁ, হ্যাঁ, সিমুলেশন বুঝায় বললো কি সিমুলেশন বাজে মুখস্থ করে আইসেন। আমি বলে কোনটা এটা বলতে কোনটা? এটা বুঝাবো, বুঝার পরে বলবো এটা মুখস্থ করে যায় না, এটা কিন্তু পরীক্ষার পর। না, না, এরকম কিছু না। বুঝতে কিছু নাই। আচ্ছা, শান্ত ভাই কি শুরু করছেন রেকর্ড করা? জি ভাইয়া শুরু করছি। ওকে। তাহলে আচ্ছা তাহলে ফার্স্ট যে টপিকটা কোথায়? সেটা হচ্ছে অ্যারের লোকেশন, মানে অ্যারের কোথায় কোন লোকেশনে কোনটার কি ভ্যালু সেইটা বের করার, মানে কিভাবে কি বের করে সেটা দেখব। এই রিলেটেড অনেক কোশ্চেন আসছে রিসেন্টলি, মেইনলি 2D অ্যারে থেকেই আসে, 1D অ্যারে থেকে অতটা আসে না। তাও 1D অ্যারে থেকে আসলে কিভাবে বের করতে হয় জিনিসটা, সেই ফর্মুলাটা আর কি দেখে রাখি। তো কোশ্চেনটা আর কি কিরকম থাকে, কোশ্চেনটা থাকে হচ্ছে যে একটা অ্যারের একটা পার্টিকুলার ইন্ডেক্স দেয়, ওই ইন্ডেক্সের অ্যাড্রেসটা কত বা মেমোরি লোকেশনটা কত সেটা বের করতে বলে। তো এটা বের করার ফর্মুলাটা হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস আই ইন্টু এল। এই আইটা কি? এই আইটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, আর এলটা হচ্ছে সাইজ অফ ইচ টাইপ অফ এলিমেন্ট, মানে হচ্ছে ইন্টিজারের সাইজ কত, 4 বাইট, ক্যারেক্টার সাইজ 1 বাইট। এইগুলো হচ্ছে আমাদের এল এর ভ্যালু। তো আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে এগুলা আমরা কিভাবে কি ইনপুটটা দিব। আচ্ছা, 2D এর ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে রো মেজর আর কলাম মেজর দুইটা টার্ম আছে। রো মেজর জিনিসটা কি? রো মেজর হচ্ছে রো ওয়াইজ ভ্যালু ইনপুট নেয়। তো আমি যদি একটা 3 বাই 3 ম্যাট্রিক্স নেই, 3 বাই 3 ম্যাট্রিক্স নিলাম, আমি যদি এখানে 1 2 3, আমি ফার্স্টে একটা রো কমপ্লিট করলাম, তারপরে 4 5 6 আরেকটা রো কমপ্লিট করলাম, এইটা হচ্ছে রো মেজর অর্ডার। যদি আমার অ্যারেটা বা 2D অ্যারেটা এভাবে রো মেজর হয় তাহলে সূত্রটা একরকম হবে। আর যদি কলাম মেজর হয়, মানে কলাম ওয়াইজ ইনপুটটা নেয়, তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা আরেক রকম হবে। তো রো মেজর হলে কি হবে? রো মেজর হলে হবে হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস আই ইন্টু এন ইন্টু এল। আই দিয়ে কি বোঝাচ্ছে? এই যে কোন পার্টিকুলার ইন্ডেক্সের আমি হচ্ছে অ্যাড্রেসটা বের করব। তো সেই আইটাই হচ্ছে এই আইটার মানটা এখানে বসবে। এন হচ্ছে আমার এই যে নিচে লেখা যে নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস। তাহলে কোনটা আমার এই অ্যারেটা, বা এখানে আমি সাপোজ বললাম যে এ অ্যারে অফ 10 50, এইটা হচ্ছে আমার টোটাল অ্যারে বা মেইন অ্যারে যে ডিক্লেয়ার করছি সেটা। এই 10 হচ্ছে আমার নাম্বার অফ রোজ। তাহলে নাম্বার অফ রোজকে আমরা ডিক্লেয়ার করি কি দিয়ে? এম দিয়ে। আর কলামকে ডিক্লেয়ার করি হচ্ছে এন দিয়ে। আহ, নিচে লেখা আছে যে নাম্বার অফ কলামস হচ্ছে এন আর নাম্বার অফ রোজ হচ্ছে এম। এখন আমি বললাম যে এই অ্যারেটার ভিতরে আহ, এই পার্টিকুলার ইন্ডেক্স, যেমন 12 20, এই ইন্ডেক্সের অ্যাড্রেস বের করে দেখাও। আচ্ছা, তো এই ইন্ডেক্সের অ্যাড্রেস বের করে দেখাতে বললাম, সেক্ষেত্রে আমার এই 12 এর ভ্যালুটা হবে আই, আর 20 এই এই ভ্যালুটা হবে জে। তাহলে এই যে আই যে কোনটা বোঝা গেছে, আর এম আর এন কোনটা সেটা বোঝা গেছে। কোশ্চেন যখন সলভ করতে যাব তখন আরো ক্লিয়ার হবে। আর জে ইন্টু এল, তো জে তো বুঝতেছি যে এই যে জে এর ভ্যালু এটা যে 20, আর এল এর ভ্যালু হচ্ছে আমার যে ইন্টিজার নাকি ক্যারেক্টার এই টাইপের। ওকে, কেউ কি হ্যান্ড রেজ করলো? ও,
হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন কোশ্চেনটা একটা কোশ্চেনে যাই, কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, মনে হয় দেখা যাচ্ছে। ওকে, তো ফার্স্টে কি বলছে যে কনসিডার আ মেমোরি সিস্টেম উইথ কলাম ওয়াইজ বলছে, কলাম ওয়াইজ মেমোরি অ্যালোকেশন। তাহলে আমাদের রো ওয়াইজের সূত্র গেলে হবে না। এখন রো ওয়াইজের সূত্র আর কলাম ওয়াইজের সূত্রের মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু দেখি। যে রো ওয়াইজের ক্ষেত্রে অ্যাড্রেস অফ এ আই জে এইটা ইকুয়াল বেস অ্যাড্রেসকে বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, প্লাস আই ইন্টু এন ইন্টু এল প্লাস জে ইন্টু এল। এইটা হচ্ছে রো ওয়াইজ। আর কলাম ওয়াইজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এমন যে অ্যাড্রেস এ অফ আই জে ইকুয়াল বেস অ্যাড্রেস প্লাস, এই যে পুরো জিনিসটা উল্টা হয়ে যাবে। আই এর বদলে বসবে হচ্ছে জে, এন এর বদলে বসবে হচ্ছে এম, আর এল তো এন, প্লাস জে এর বদলে কি বসবে আই ইন্টু এন। তাহলে আমরা একটু দেখে আসি যে সূত্রটা ঠিক লিখছি কিনা। হুম, এই যে আই এন এল প্লাস জে ইন্টু এল, আর ওইটাতে শুরুতে আই এর বদলে জে, এন এর বদলে এন, জাস্ট এটুকুই, মানে উল্টা জাস্ট। এটা মনে রাখাটা ইজি, একটা মনে রাখলে আরেকটা মনে রাখাটা অতটা প্রবলেম না। ওকে, তো আহ, তো এখানে বলছে যে C50 100 ইজ আ ক্যারেক্টার অ্যারে। তাহলে 1 বাইট করে জায়গা নিচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার। তাহলে আমি এখান থেকে বলতে পারলাম যে যে এল এল হচ্ছে 1 হবে, কারণ ক্যারেক্টার দেওয়া। আচ্ছা, আর কি বলছে, assume that you are given the address of last element of the array which is 5000। আমাকে বলছে যে অ্যাড্রেস অফ লাস্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে উইচ ইজ 5000 একটা অ্যাড্রেস দেওয়া আছে। ক্যালকুলেট দ্য মেমোরি অ্যাড্রেস অফ বেস এলিমেন্ট। তাহলে আমাকে বের করতে বলছে কোনটা, আমাকে বের করতে বলছে কিসের অ্যাড্রেস, C0 0, এইটার অ্যাড্রেসটা কত। আচ্ছা, এখন আমার এই কোশ্চেনে কোথাও বেস অ্যাড্রেস দেয়া নাই, বা আমাকে যে সূত্র অনুযায়ী তো আমাকে বেস অ্যাড্রেস আগে বের করতে হয়, বাট বেস অ্যাড্রেসটা এখানে কোথাও দেওয়া নেই। তো আমি তাহলে এখন বেস অ্যাড্রেসটা কোথা থেকে পাবো সেটা হচ্ছে কোশ্চেন। বেস অ্যাড্রেসটা তাহলে এখন আমি কোথা থেকে পাবো, বেস অ্যাড্রেসটা পাবো হচ্ছে এই যে আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে assume that you are given the address of last element of the array। তো আমার টোটাল অ্যারেটা কত সাইজের, আমার টোটাল সি অ্যারেটা হচ্ছে 50 100। তাহলে এইখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাই। এই 50 এটা হচ্ছে নাম্বার অফ রোজ, অ্যান্ড 100 এটা হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে এন দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, এন দিয়ে আমরা নাম্বার অফ কলাম রিপ্রেজেন্ট করি। এই যে একটু আগে দেখালাম যে এন দিয়ে নাম্বার অফ কলাম আর এন দিয়ে হচ্ছে নাম্বার অফ রোজ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার অফ রোজ,
আর এটা হচ্ছে নাম্বার অফ কলামস। কলামসকে আমরা n দ্বারা প্রকাশ করি আর রো কে আমরা m দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর আমাকে বলছে যে লাস্ট এলিমেন্টের অ্যাড্রেসটা হচ্ছে 5000। তাহলে এই অ্যারের লাস্ট এলিমেন্ট কোনটা? লাস্ট এলিমেন্ট নিশ্চয়ই এটা, যে C4999, লাস্ট এলিমেন্ট হচ্ছে এইটা। এইটার অ্যাড্রেসটা দেওয়া আছে, তাহলে আমি লিখি অ্যাড্রেস অফ লাস্ট এলিমেন্ট ইকুয়াল কত, এই যে 5000। এইখান থেকে আমি বেজ অ্যাড্রেসটা বের করে নিব, এখান থেকে আমাকে বেজ অ্যাড্রেসটা বের করে নিতে হবে। তাহলে কিভাবে করব জিনিসটা? অ্যাড্রেসটা দেওয়া আছে, তাহলে এই 5000 আমি এই অ্যাড্রেসের বদলে লিখতে পারি 5000। আর এই পুরো জিনিসটাকে আমি সূত্রে ফেলতে পারি। সূত্র আমার কি? সূত্র আমার যেটা ছিল যে বেজ অ্যাড্রেস প্লাস, আচ্ছা এইটা হচ্ছে আমাদের কলাম মেজর, তাই হচ্ছে আমরা কলাম মেজরের সূত্রে যাব, জে ইন্টু এম ইন্টু এল প্লাস আই ইন্টু এল। আচ্ছা, নেক্সট লাইনে হচ্ছে 5000 প্লাস, সরি, ইকুয়াল বেস প্লাস জে এর ভ্যালু কত এখানে? এখানে আই কোনটা জে কোনটা? এইটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে। তাহলে জে এর ভ্যালু হচ্ছে 99 ইন্টু এম এর ভ্যালু কত 50 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 1 প্লাস আই কত 49 ইন্টু এল, এল এর ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে এবার এখান থেকে আমি বিটা বের করতে পারি। তাহলে এখান থেকে বেসটা কত আসে ক্যালকুলেট করতে হবে, দেখি। 5000 মাইনাস 99 into 50 into 1 minus 49 into 1। আচ্ছা, তো বেজ অ্যাড্রেসটা আসে হচ্ছে আমার তাহলে কিরকম? 5000 মাইনাস 99 ইন্টু 50 ইন্টু 1 মাইনাস 49 ইন্টু 1। তাহলে এটা হিসাব করলে আসে হচ্ছে তো এটা হিসাব করলে আসে 1। তাহলে বেজ অ্যাড্রেসটা হচ্ছে আমার 1। এখন এইখানে যে বেজ অ্যাড্রেসটা পেলাম, সেই বেজ অ্যাড্রেস দিয়ে আমাকে যেটার অ্যাড্রেস বের করতে বলছে, আমাকে বের করতে বলছে এইটার অ্যাড্রেস, এটার অ্যাড্রেস। আর একটা হিন্ট দেওয়া আছে, এই একটা অ্যাড্রেস দেওয়া আছে, এইটা দিয়ে আমাকে ইন্ডিকেট করতেছে যে তুমি বেজ অ্যাড্রেসটা এখান থেকে বের করে নাও। তো আমি করছি, বেজ অ্যাড্রেস আসছে 1। এখন আমাদের যে কোশ্চেনে যে যেটার অ্যাড্রেস চাইছে সেটার ইয়েটা বের করব। তাহলে আমি বের করি অ্যাড্রেস অফ C00 equal B plus J M L plus I into L। আচ্ছা, তাহলে বেজ অ্যাড্রেস কত? বেজ অ্যাড্রেস হচ্ছে 1 প্লাস জে কোনটা? এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। তাহলে সবই 0। 0 ইন্টু এম এর ভ্যালু কত? যাই লিখি 0ই হবে, তাও লিখি। এম এর ভ্যালু হচ্ছে আমার এই যে 50 ইন্টু এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 1 প্লাস আই এর ভ্যালুও 0 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আসে হচ্ছে 1। তাহলে আমাকে যে কোশ্চেনে বলছে যে অ্যাড্রেস
ক্যালকুলেট দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য বেস এলিমেন্ট 00। তাহলে আমি ওই 00 যে এলিমেন্ট বা যেটাই হোক ওইটার অ্যাড্রেসটা বের করছি, সেটা আসছে হচ্ছে 1। তো এইভাবে হচ্ছে কোশ্চেনটা সলভ করতে হয়। ডিরেক্টলি বেস অ্যাড্রেস দেয়া থাকবে না, বেস অ্যাড্রেসটা বের করার জন্য আমাকে একটা ক্লু দেয়া থাকবে, সেখান থেকে বেস অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে তারপরে আমার যে লোকেশন বা যেটার অ্যাড্রেস বের করতে বলছে সেখানে ওইটা অ্যাপ্লাই করতে হবে। এইটুকুতে হচ্ছে আমাদের অ্যারে লেন্থের টপিকটা মোটামুটি কাভার। আই গেস বাকিগুলা পারা যাবে, আমি এই ডক ফাইলটা হচ্ছে শেয়ার করে দিব। বাকিগুলো খুবই ইজি, একটা পারলে বাকিগুলো সব সেম নিয়মে। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে আমরা পরের টপিকে যাই। অলরেডি আমরা মার্জ সর্ট, কুইক সর্ট এগুলো সম্পর্কে ক্লাসে ইন ডিটেলে পড়ছি। তো আমি এখানে কোশ্চেন সলভ করতে হবে কিভাবে সেই জিনিসটা আর কি দেখবো বা দেখাবো। আচ্ছা, সবাই জানি যে মার্জ সর্ট আর কুইক সর্ট দুইটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মানে এই রুলের আন্ডারে পড়ে। বাট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে মার্জ সর্টের ক্ষেত্রে ডিভাইড স্টেপটা ট্রিভিয়াল, জাস্ট স্প্লিট দ্য লিস্ট ইনটু টু ইকুয়াল পার্টস, মানে দুইটা পার্টকে ইকুয়ালি ভাগ করা হয় মার্জ সর্টে, আর তেমন কোনো কাজ নাই এখানে। আর মেইনলি ওয়ার্ক ইজ ক্যারিড আউট ইন দ্য কনকোয়ার স্টেপ বাই মার্জিং টু সর্টেড লিস্ট। দুইটা সর্টেড লিস্টকে মার্জ করার ক্ষেত্রে আমার যে কাজটা হয় সেটাই এক্ষেত্রে বেশি হয়। তো আমরা একটা মার্জ সর্টের সিমুলেশন দেখি, সিমুলেশন দেখলে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই যে ফার্স্টের এই অ্যারেটার সিমুলেশনটা দেখি। মার্জ সর্ট, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে অ্যারেটা 44 3 1 10 11 13। আচ্ছা, এটা হচ্ছে 0তম ইন্ডেক্স 1 2 3 4 5। এখানে কিভাবে বলছে সর্ট করতে? ডিসেন্ডিং অর্ডারে। আমি আগে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেখাবো, তারপর ডিসেন্ডিং অর্ডার সর্ট কিভাবে করতে হয় সেটার লজিকটা মানে আমরাই বের করব। তারপরে আপনাদের টাস্ক হবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে বের করে নেওয়া। আচ্ছা, তো ফার্স্টে কি করতে হবে? ইকুয়াল হাফে ভাগ করতে হবে। এটার জন্য আমাদের মিড পয়েন্ট খুঁজে বের করতে হবে। মিড পয়েন্ট কিভাবে খুঁজে বের করব? আমাদের লাস্ট ইন্ডেক্স কত? 5। 5 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2। এক ভাগশেষ থাকে বাট সমস্যা নাই, ইন্টিজার দিয়ে ভাগ করলে তো 2 হয়। তাহলে এই যে 2 এর এই লাস্ট যে দাগটা, এইটাই হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তাহলে আমি এখান থেকে জিনিসটাকে স্প্লিট করব। আচ্ছা, তো স্প্লিট করার পরে এই লেফটে একটা অ্যারে থাকবে, রাইটে একটা অ্যারে থাকবে। লেফট অ্যারেতে কোন কোন এলিমেন্ট যাবে? 44 3 আর 1। 44 3 1। আর রাইট সাব অ্যারেতে কোনটা কোনটা যাবে? 10 11 13। ওকে, এদেরও ইন্ডেক্স নাম্বারটা দেই 0 1 2 0 1 2। এখন ওদেরকে যে ভাগ করলাম ওদেরকেও আবার ইকুয়াল ভাবে ভাগ করতে হবে। তাহলে 2 আছে, এইটা তাহলে মিড কত? 2/1 কত হয়? 1 হয়। 1 হয়। তাহলে এইখান থেকে আমাকে ভাগটা করতে হবে, এই যে এই বরাবর দুইটা ইকুয়াল ভাবে ভাগ করতে হবে। তাহলে এই বরাবর আবার আমি স্প্লিট করি। আমি যেখান থেকে ভাগ করছি ঠিক সেখান থেকে কিন্তু স্প্লিটের ইয়াটা দেখাচ্ছি। তো লেফট সাইডে হবে 44 আর 3,
44 3 আর রাইট সাইডে হবে হচ্ছে সরি রাইট সাইডে থাকবে হচ্ছে 1 আর এই ডান পাশেরটাও সেম 2 0 1 এই 1 থেকে আর কি আমি স্প্লিটটা করলাম 10 আর 11 এখানে থাকবে 10 11 আর রাইটে থাকবে হচ্ছে 13 ওকে এখনো ভাঙা শেষ হয় নাই 0 1 এখানেও 0 1 আর বাকি দুইটা ভাঙা শেষ এইটাকে আবার আমি মাঝখান থেকে ভাঙবো এটা হচ্ছে 44 এটা হচ্ছে 3 10 11 আচ্ছা সব এলিমেন্ট গুলা আমি ভেঙে ভেঙে আলাদা করে ফেলছি এখন আমাকে আমি ডিভাইড করছি সোজা কথা এখন হচ্ছে আমাকে কি করতে হবে মার্জ করতে হবে তো মার্জ করার জন্য আমাদের প্রথমত যে এই যে ভাঙা যে এলিমেন্ট গুলা এগুলার প্রত্যেকটাকে এক সাইজ করে অ্যারেটা বাড়াতে হবে তাহলে এই যে 44 এটার পরে সাইজটা একটু এক ঘর বাড়াই দিলাম তারপরে এই যে 3 পরেও এক ঘর বাড়ালাম একের পরেও এক ঘর এক্সটেন্ড 10 পরেও 11 and 13 করলাম এক ঘর করে বাড়ালাম এক ঘর করে বাড়ানোর পরে এইখানে হচ্ছে আমি কি রাখবো এখানে হচ্ছে রাখবো হচ্ছে ইনফিনিটি কেন ইনফিনিটি রাখবো একটু পরে বোঝা যাবে যারা অলরেডি সিমুলেশন করছেন তারা হয়তো বুঝতেছেন যে কেন ইনফিনিটি রাখছি আচ্ছা ইনফিনিটি রাখলাম এখন ফার্স্টে হচ্ছে এখন হচ্ছে আমি মার্চ করা শুরু করব তো প্রথম ভাগ কোনটা এই যে এই দুইটা ভাগ এদেরকে জোড়া লাগাবো এদেরকে এইভাবে জোড়া লাগাবো তো আমি হচ্ছে এখান থেকে টানলাম ওকে আচ্ছা এখন জোড়া লাগানোর প্রসেসটা কি দুইটা পয়েন্টার নিলাম একটা আই পয়েন্টার আর একটা জে পয়েন্টার কোথায় কোথায় আছে আই পয়েন্টারটা এই এর ফার্স্ট ইন্ডেক্সে জে পয়েন্টারটা এই এর ফার্স্ট ইন্ডেক্সে মানে এইখানে আর কি হ্যাঁ তো দুইটা পয়েন্টারের মধ্যে মানে আই আর জে এর মধ্যে তুলনা করব যে কে ছোট আমি তো বললাম ভাইয়া যেটা জানি কোথায় বললেন আমার একটু ফোন আসছিল তো যে এটা ও, কোথায় যেটা হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড আরেকটা এই যে এইটা একটা অ্যারে না 44 এর জি পরে ইনফিনিটি এইটা একটা অ্যারে আর 3 আর এর পরের এলিমেন্ট হচ্ছে ইনফিনিটি এটা আরেকটা অ্যারে তো দুইটা অ্যারের মধ্যে আই আর জে মানে দুই জায়গায় রাখছি আপনি যদি চান এইখানে জে রাখতে এখানে আই রাখতে তাও সমস্যা নাই কাজ হবে একই জিনিস জাস্ট মানে দুইটা ডিফারেন্ট পয়েন্টার রাখছি দুইটা আলাদা আলাদা অ্যারের জন্য ঠিক আছে বুঝা গেছে কি জি ভাইয়া বুঝতে পারছি থ্যাংক ইউ ওকে তাহলে হচ্ছে আই আর জে এর মধ্যে এখন আমি হচ্ছে কম্পারিজন করব কোনটা ছোট আই আর জে এর মধ্যে কে ছোট যে ছোট তাহলে এই ভ্যালুটা এখানে লিখব 3 তারপরে এই জে এর পয়েন্টারটা এক বাড়ায় আমি হচ্ছে পরের ইন্ডেক্সে দিয়ে দিব এরপরে আবার আই জে এর ভিতরে কম্পারিজন করব 44 আর ইনফিনিটির মধ্যে কে কে ছোট অবশ্যই 44 ছোট তাহলে 44টাকে এখানে লিখব এরপরে আই এর পয়েন্টারটা এক ঘর বাড়াবো এবার দেখলাম যে আই আই ইনফিনিটিকে পয়েন্ট করে আছে জেও ইনফিনিটিকে পয়েন্ট করে আছে যখন আই আর জে ইকুয়াল হবে তখন জাস্ট এখানে একটা ইনফিনিটি বসাই দেব শেষ আমি 44 আর 3 কে একসাথে মার্জ করলাম কিন্তু মার্জ করলাম কিভাবে সর্ট করে কোন অর্ডারে অ্যাসেন্ডিং অর্ডারে এখন এখানে ডিসেন্ডিং অর্ডার করতে গেলে কি করতে হইতো জাস্ট এখানে হচ্ছে প্লাস ইনফিনিটির জায়গায় জাস্ট মাইনাস ইনফিনিটি দিতে হতো
আমরা যেমন কোডে লিখি যে প্লাস ইনফিনিটি মানে কি, জিনিসটা হচ্ছে এই যে ইন্ট ম্যাক্স, আর মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে ইন্ট মিন। কোডে যেটা লিখি সেটাই এখানে জাস্ট এইভাবে লেখা হচ্ছে। আমি যদি তখন মাইনাস ইনফিনিটি দিতাম, তখন আই আর জে এর ভিতরে কম্পারিজন করে দেখতাম যে কোনটা বড়, সেইটাকে শুরুতে বসাতাম। 44টা শুরুতে বসতো, এখানে 44 বসতো, এখানে 3 বসতো। ওকে, তো এটা গেল। এরপরের স্টেপটা কোনটা, এই যে ফার্স্টে তো এই দুইটা ছিল, এই দুইটা ভাঙা হয়েছিল, এই দুটোকে জোড়া লাগালাম। এবারে এই রাইট সাবের মানে এই রাইট পার্টটা আমি পরে দেখব, আগে তো আমার লেফট পার্টটা শেষ করতে হবে। তো এইটার সাথে এবার নিশ্চয়ই এইটার একটা জোড়া লাগাইতে হবে। তো এটা কিভাবে করি দেখি। ফার্স্টে হচ্ছে লাইনটা, আচ্ছা আবার সেম কাজ, আমি এটা ডিফারেন্ট কাজ ইউজ করি। এখানে হচ্ছে আই রাখলাম, আর এই জায়গায় হচ্ছে জে রাখলাম, এই এরিয়াতে জে রাখলাম, এই দুইটাকে মার্জ করব। তাহলে আই আর জে এর মধ্যে কে ছোট? অবশ্যই জে ছোট, কারণ জে এর ভ্যালু 1। তাহলে 1টা আমার ফার্স্টে বসবে, 1। জে এর পয়েন্টারটা এখান থেকে সরে যে পরের ঘরে চলে যাবে। ওকে, এবার আই আর জে এর আবার কম্পারিজন হবে, এই যে ইনফিনিটি বড় নাকি 3 বড়? অবশ্যই ইনফিনিটি বড়, আর ছোটকে 3। আমি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে করতেছি, আমার তো ছোটটা দরকার। তাহলে এই 3টাকে আমি এবার লিখব 3। ওকে, এবার হচ্ছে আই এর পয়েন্টারটাও এক ঘর সামনে আগায় দিব। আচ্ছা, এবার 44 আর জে এর এখানে কি আছে? জে তে ইনফিনিটি আছে আর আইটা আছে 44। এই দুইটার মধ্যে কে ছোট? অবশ্যই ইনফিনিটি থেকে 44টা হচ্ছে ছোট। তাহলে এবার আমি লিখব হচ্ছে 44। আচ্ছা, এবার আই এর পয়েন্টারটাকে আবার সামনে আগাবো। মানে আমি কোন পয়েন্টারটাকে সামনে আগাচ্ছি? যেটা আমি লিখে ফেলতেছি, সেই পয়েন্টারটাকে আমি সামনে আগাচ্ছি। ওকে, এবার দেখি আই আর জে দুইটাতে কি সেম ভ্যালু, ইনফিনিটি ইনফিনিটি। তাহলে সিম্পলি এখানে ইনফিনিটি বসাই। তাহলে আমি আবার আরেকটা পোর্শনকে নিলাম, ওইটার সাথে আবার কি করলাম, কম্পারিজন করে সর্ট করে ফেললাম। আমার হচ্ছে লেফট সাইডের মনে হয় কাজ শেষ। হ্যাঁ, লেফট সাইডের কাজ শেষ। এখন হচ্ছে আমি এই যে রাইট পার্টে যাব, এই যে এই পার্টে আসব, এই পার্টটা ফিক্স করব। তাহলে ফার্স্টে এই পার্টের কোনটা আসতেছে? এই যে 10 and 11, এটা। আবার সেম কাজ করলাম, এখানে পয়েন্টার রাখলাম আই, এখানে পয়েন্টার রাখলাম জে। আমি যেভাবে সিমুলেশনটা করতেছি, আমি নিজে DSA-1 এ ঠিক সেম সিমুলেশন করছি। তো সিমুলেশনটা এইভাবে করাটা মনে হয় ইজি। আমি জানি না কে কিভাবে করছে, বাট এইভাবে করাটা ইজি, আর অ্যালগরিদম অনুযায়ী একবারে অ্যাকুরেট সিমুলেশন এটা। আচ্ছা, তো আই এর সাথে আবার জে এর কম্পারিজন করতেছি, কে বড় বা সরি কে ছোট, আই ছোট নাকি জে ছোট? অবশ্যই আইটা ছোট, কারণ আই এর ভ্যালু 10 আর জে এর ভ্যালু 11। তাহলে 10টা বসলো, জে বসলো, তার পয়েন্টারটা সামনে আগায় গেল। এবার আই আর জে এর মধ্যে আবার কম্পারিজন হচ্ছে, কে ছোট, ইনফিনিটি নাকি 11? অবশ্যই 11 ছোট, তাই 11টা বসলো। তাহলে জে বসছে, তাই জে এর পয়েন্টারটা সামনে আগাচ্ছে। হ্যাঁ, এবার আই আর জে দুইটার ভ্যালু কি সিমিলার, ইনফিনিটি। তাহলে সিম্পলি ইনফিনিটি বসলো। এই পার্টটুকু সর্টেড। এরপরে এই পার্টের সাথে এই পার্টটাকে আমার অ্যাটাচড করতে হবে, সর্ট করে। তো
আমি তাহলে এটা কাজ করি। তাহলে আমি পয়েন্টারগুলো মেনশন করি। তাহলে এইটা হচ্ছে আই আর এইটা হচ্ছে জে। আচ্ছা, 13 আর 13 কোনটা, জে এর ভ্যালু হচ্ছে 13, আই এর ভ্যালু হচ্ছে 10। আই আর জে এর মধ্যে কোনটা ছোট? অবশ্যই 10 ছোট। তাহলে হচ্ছে 10 কে আমি আগে লিখব। এরপরে আই এর পয়েন্টারটা সামনে চলে যাবে। এবার আই আর জে এর ভিতরে কে ছোট? 13 আর 11 এর ভিতরে 11টা ছোট, তাহলে 11 বসবে। আই এর পয়েন্টারটা আবার সামনে যাবে। এবার আই আর জে এর মধ্যে কে ছোট? ইনফিনিটি নাকি 13? অবশ্যই 13 ছোট, তাহলে 13 বসলো। আচ্ছা, জে যেহেতু বসছে তাহলে জে এর পয়েন্টারটা সামনে যাবে। এবার ইনফিনিটি আর ইনফিনিটি দুইটাই সিমিলার, সিমিলার ভ্যালু আসলে তখন আমি কি করব? জাস্ট ওইটাকে লাস্টে এইভাবে রেখে দেবো। ওকে, এখন আমি লেফট থেকেও সর্ট করে আনছি, রাইট থেকেও সর্ট করে আনছি। এবার দুইটাকে আবার মার্জ করব। মার্জ করে একবারে কমপ্লিট একটা সর্টেড অ্যারে আমি রেডি করব। তাহলে এই পার্টটা করে ফেলি। আচ্ছা, কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে সিমুলেট করতে হেল্প করেন প্লিজ, যে এইটা মানে আমি এখন কিভাবে করব আমাকে বলেন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব, কারণ কেউ কোনো রেসপন্স করতেছেন না। ভাইয়া এটা কি আমরা ফার্স্টে যেভাবে করলাম যে হ্যাঁ হ্যাঁ কোনটা বড় কোনটা ছোট আইজে এর ভ্যালুটা কত হবে, হ্যাঁ হ্যাঁ এভাবেই হ্যাঁ কি লাস্ট স্টেপটা হবে? অবশ্যই এই একই স্টেপই তো ফলো করবো সব জায়গায়। আমি আচ্ছা। বলি, যেমন আমি ফার্স্টে হচ্ছে পয়েন্টারটা রাখলাম এখানে, এইটা হচ্ছে আই, জি। এইটা হচ্ছে জে। এখন বলেন আমি ফার্স্টে কোনটা লিখবো? হ্যাঁ ফার্স্টে তো ওয়ান ওয়ান যাবে। আই আর জে এর মধ্যে কোনটা ছোট? ওয়ান। ওয়ান জি ছোট, জি। তাই ওয়ান কে লিখলাম। এরপরে এরপরে থ্রি। থ্রি কেন বসবে? আগে তো আই এর পয়েন্টারটা কেটে সামনে আগাবো, তাই না? ও একটা ও একটা হ্যাঁ। স্টেপ ফলো করতে হবে তো। আই এর জি পয়েন্টারটা এক ঘর সামনে আগানো। এরপর জি। আই আর জে এর মধ্যে কে ছোট? 3 আর 10 এর ভিতরে থ্রি। 3 ছোট, তাহলে এবার 3টা বসছে। এরপরের স্টেপটা আপনি বলেন। এরপরে এখন আই আর জে এর ভিতর হলো জে এর ভ্যালুটা ছোট, যার জন্য জে কেটে পয়েন্টার। পয়েন্টারটা সামনে আগাই, আগে জি পয়েন্টারটা সামনে আগাই। তারপরে হচ্ছে 11 আই যাবে। আর জে এর ভ্যালুর মধ্যে কে ছোট? জে ছোট, তাই জে জি এর ভ্যালু কত? 10, এইটা বসছে। ওকে ফাইন। এরপরে কি জে এর পয়েন্টারটা সামনে আগাবে। জি। জে এখন আচ্ছা 11 এ থাকবে। হ্যাঁ, এবার কে 11 ছোট? আর আই এর পয়েন্টারের ভিতর হলো গিয়ে 11 ছোট, তাই 11 11 ছোট। হবে। ওকে, এরপরে জে এর এরপরে পয়েন্টারটা সামনে যাবে। জি 13 তে ইন্ডিকেট করবে। হ্যাঁ, নাও এখন এরপরে কোনটা বসবে? তারপরে 13 হবে, 13 আই, আর হ্যাঁ আই আর জে এর মধ্যে 13 ছোট, তাই জি 13টা বসবে। আর যে বসলো তার পয়েন্টারটা সামনে আগায় যাবে। জি ওকে, এরপরে 44 আর ইনফিনিটির মধ্যে কে ছোট? অবশ্যই 44 44। ছোট, তো 44 বসলো। এবার আই এর পয়েন্টারটা এখান থেকে কি সামনে চলে গেল। এরপরে দুইটাই ইনফিনিটি, তাহলে লাস্টে ইনফিনিটি বসলো। দেখেন সর্টেড কিনা। হ্যাঁ এটা তো সিএসসি আর ডেটা সায়েন্স এর সেমই না, জাস্ট কোড আলাদা তাই না? কোড সেমই আলাদা, না? কোড আলাদা হবে কেন? আমরা অ্যালগরিদমের, হ্যাঁ বলেন। কোড আলাদা ভাইয়া, ডেটা সায়েন্সটা পাইথনে করে। আমি তো ওটা বলি নাই, মানে সুডো কোড। না না আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আলাদা হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, সিমুলেশন তো এক তাই না? সিমুলেশন একই, সিমুলেশন একই, সিমুলেশন একই। আমি ডেটা আচ্ছা, সায়েন্সের তো ভাইয়া এর জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি পুরোটা বুঝতে পারছেন আমি যা বলছি? জি জি বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে থ্যাঙ্কস। আর কেউ কি নাই? একজনই? আচ্ছা যাই হোক। তো তাহলে ডিসেন্ডিং অর্ডার কিভাবে করতে হবে বললাম, জাস্ট ইনফিনিটির জায়গায় মাইনাস ইনফিনিটি দিতে হবে, সুন্দর মতো ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে।
আর আচ্ছা, বাকি প্রসেস পুরো সেম? পুরা হুবহু সেম। আমি যদি আমি যদি দেখাই একটা পার্ট, যেমন তোকে দেখাবো, এই যে এইটাই দেখাই যে এই পার্টটুকু দেখাই, এই পার্টটুকু দেখালে বুঝতে পারবেন যে আমি কি আসলে কি বলতে চাচ্ছি। 44, এখানে ইনফিনিটি আছে, আর এখানে ছিল হচ্ছে 3 ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি দিলাম, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি দিলাম। আচ্ছা, এদের দুইজনকে হচ্ছে আমি একসাথে একটা অ্যারেতে ডিসেন্ডিং অর্ডার সর্ট করে রাখতে চাই। তাহলে ওই যে আই আর জে এর পয়েন্টার, আচ্ছা, আই আর জে এর মধ্যে কে বড়? 44 বড়। জি 44 44। কে বসলো? আই বসলো, তাহলে আই এর পয়েন্টারটা সামনে আগালো। আই আর জে এর মধ্যে এবার কে বড়? 3 বড় নাকি মাইনাস ইনফিনিটি বড়? অবশ্যই 3 বড়। 3 বড়। 3 বসলো, জে এর পয়েন্টারটা সামনে আগালো। এবার আই আর জে এর ভ্যালু সেম, তো ওকে মাইনাস ইনফিনিটি বসলো। বুঝা গেছে প্রসেসটা? জি ভাইয়া বুঝতে পারছি। অনেক ইজি। আচ্ছা, তো এটা গেল মার্সন। মার্সনের যে এর নিচে আগে কি পড়াইছেন, মানে এর আগে একটু এর দেখতে আগে পারি? এর আগে হ্যাঁ আমি দেখাই। এর আগে হচ্ছে আহ, এই যে অ্যারের লেন্থ বের করা, বা হচ্ছে আপনার অ্যাড্রেস বের করা, কোনো একটা অ্যারের ইন্ডেক্সের অ্যাড্রেস বের করা, সেইটা কিভাবে বের করবো সেটা আর কি দেখছি। আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো এইটার পরে কিছু থিওরি দেখি। আচ্ছা, তো মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখা যায় যে বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওর্স্ট কেস সব কিছুতে টাইম কমপ্লেক্সিটিটা সেম আসে, বিগ অফ এন লগ এন। তো মার্জ সর্ট হচ্ছে এই জন্য সিকিউর, যে যে কোনোভাবে ইউজ করা যাবে। বেস্ট কেস, ওর্স্ট কেস আলাদা করা যায় না, কারণ সবগুলোতেই টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে সেম। কেন সেম? কারণ বলছে যে মার্জ সর্ট অলওয়েজ স্প্লিটস দ্য অ্যারে ইনটু টু হাফস, বিগ ও অফ লগ এন। এটা কেন? যখন কোনো একটা কিছুকে ইকুয়ালি দুই দিকে ভাগ করা হয়, তখন সেটা কমপ্লেক্সিটি দ্বারাই হচ্ছে বিগ অফ লগ এন। আর এইটা ততটা দরকার নাই, টোটাল ওয়ার্ক আমরা তো এটা বুঝলাম যে বিগ অফ এন লগ এন। এখানে হচ্ছে এই যে লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, যে দিস ডাজন্ট চেঞ্জ ফর সর্টেড, রিভার্স সর্টেড অর র্যান্ডম ইনপুট। কখনোই এটা টাইম কমপ্লেক্সিটিটা চেঞ্জ হয় না, যেভাবেই দেই যাই করি ওই ঘুরে ফিরে এন লগ ইন টাইমই থাকে। তো মার্জ সর্টে কোনো গ্যাঞ্জাম নেই। আচ্ছা, এবার হচ্ছে কুইক সর্টটা একটু দেখব। সেম সেম অ্যারেতে আমি কুইক সর্টটা একটু দেখাই। কুইক সর্টের সিমুলেশনটা, কুইক সর্টের সিমুলেশন কি আপনাদের আগে দেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, কুইক সর্টের সিমুলেশনটা তাহলে একটু দেখাই। অ্যারেটা কত? আচ্ছা, আচ্ছা, তো কুইক সর্টের বেলায় আমার এখানে কি করতে হবে? কুইক সর্টের ক্ষেত্রে কয়েকটা আহ, মানে রুল মেনটেন করতে হবে। তো রুলগুলো কিরকম? ফার্স্টে হচ্ছে এই প্রথম ইন্ডেক্সটাকে আমি পয়েন্ট করব পি দিয়ে। এটা হচ্ছে পি পয়েন্টার ইউজ করব প্রথম ইন্ডেক্সটার জন্য, আর লাস্ট ইন্ডেক্সটার জন্য আমি আর পয়েন্টার ইউজ করব। আচ্ছা, করলাম। আর হচ্ছে একটা ভ্যারিয়েবল আই, যেটা মনে করব যে একবারে বাইরে, এর বাইরে কোনো একটা কিছু, আর যে হচ্ছে 0তম ইন্ডেক্সকে পয়েন্ট করে আছে। আই এখনো কাউকে পয়েন্ট করে নাই, আই হচ্ছে পুরোপুরি বাইরে আছে।
আর জে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স থেকে পয়েন্ট করে আসে। এইরকম সিচুয়েশন হলে বা এরকম সিচুয়েশনটা করতে হবে। আর পিভট সিলেকশন, পিভট আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি। পিভট জিনিসটা কুইক সর্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা টাইম কমপ্লেক্সিটি বের করার সময় এক্সপ্লেইন করব। তো আপাতত আমি পিভটটা এইটাকে ধরে নিলাম, এই যে এক্স, এইটাকে আমি পিভট হিসেবে ধরে নিলাম। আচ্ছা, তো আমি তাহলে স্টেপগুলো মেনশন করি। সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, স্টেপ 2, এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আমার দেখতে হবে যে আচ্ছা স্টেপ 1টা এখানে আছে, স্টেপ 1, স্টেপ 1, হ্যাঁ স্টেপ 1। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? অ্যারেটা আবার লিখি, 44, 3, 1, 10, 11, 13। আই কোথায়? আই তো একবারে বাহিরে। যে কোথায়? 0তম ইন্ডেক্স আছে, ইন্ডেক্স গুলো লিখি 0, 1, 2, 3, 4, 5। যে হচ্ছে একবারে 0তম ইন্ডেক্সে। আচ্ছা, এরপরে আমাকে কম্পারিজন করতে হবে। আর এক্সটা কোনটা? এইটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে পিভট। তাহলে কম্পারিজনটা কিভাবে করতে হবে? যে পিভটের থেকে বড় নাকি ছোট? যে যদি পিভটের থেকে বড় হয়, এখানে কি যে পিভটের থেকে বড়? পিভট কত? 13 আর যে কত? 44। তাহলে যেটা অবশ্যই বড়, যেটা বড়। যে যদি পিভটের থেকে বড় হয় তাহলে ইগনোর। আমি অ্যাসেন্ডিং অর্ডার সর্ট মানে অ্যাসেন্ডিং অর্ডার করতেছি। অ্যাসেন্ডিং অর্ডার করার কারণে আমি হচ্ছে যে যদি পিভটের থেকে বড় হয় তাহলে আমি এই অপারেশনটা চালাবো। আর যদি ডিসেন্ডিং অর্ডার বলে জাস্ট উল্টা। আগে অ্যাসেন্ডিং অর্ডারটা করে নেই পুরোটা, তাহলে দেখলে বোঝা যাবে যে ডিসেন্ডিং অর্ডার কিভাবে করতে হবে। তো জে এর ভ্যালুটা পিভটের থেকে বড়, তাহলে ইগনোর, আমি কিছুই করব না, সেকেন্ড স্টেপে চলে যাব। তাহলে স্টেপ 2, স্টেপ 2 থেকে কি করব? আবার হচ্ছে অ্যারেটা আঁকবো, 44, 3, 1, 10, 11, 13। তাহলে 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা স্টেপ পরপর যে যাচ্ছি, এই এক একটা স্টেপ পরপর আমার জে এর পয়েন্টারটা এক ঘর করে সামনে আগাবে। তো জে এর পয়েন্টারটা আগে ছিল 0 ইন্ডেক্সে, এখন জে এর পয়েন্টারটা থাকবে কোথায়? 1 ইন্ডেক্সে, এইখানে জে এর পয়েন্টারটা। আচ্ছা, এবার আবার তুলনা করতে হবে। এক্স কোথায়? এই যে এক্স এখানে। এবার আবার আমার কম্পারিজন করতে হবে এই জে আর এই এক্স। এক্স হচ্ছে পিভট, কে বড়? এবার পিভট বড়, জে ছোট। এইবার হচ্ছে আমি কাজ করব। তাহলে এখন আসছে হচ্ছে জে ছোট, পিভটটা হচ্ছে বড়। যদি এইটা হয় তাহলে আই পয়েন্টারটা তো এই বাইরে ছিল, তখন এইটা হলে আই প্লাস প্লাস করতে হবে। যার কারণে আই এর পয়েন্টারটা এখান থেকে উঠে এসে কোথায় যাবে? এই 0তে আসবে। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আই আর জে কে সোয়াপ করতে হবে। তাহলে আই এর ভিতরে আছে কি 44 আর জে এর ভিতরে আছে 3, এই দুইটাকে সোয়াপ করতে হবে। তাহলে এই 44 এর জায়গায় হবে 3 আর 3 এর জায়গায় হবে 44। এই দুইটা স্টেপ কি ক্লিয়ার? এই দুইটা স্টেপ ক্লিয়ার জি হলে ভাইয়া। বাকি বাকি কোনো স্টেপে কোনো রকম প্রবলেম হবে না, একবারে সেম রুল ফলো করে আমি আগাইতে থাকবো। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 আবার এটা কি লাস্ট যে আপডেটেড অ্যারে সেটাই কিন্তু দিতে হবে। 3, 44, 1, 10, 11, 13, 0, 1, 2, 3, 4, 5। এইটা হচ্ছে আমার এক্স পিভট। আচ্ছা, এর আগে যে পয়েন্টারটা কোথায় ছিল? 1 ইন্ডেক্সে ছিল, এখন সেটা সামনে এসে কোথায় যাবে? ইয়াতে
টু টু ইন্ডেক্সে এইখানে যে পয়েন্টারটা থাকবে, আর আই আগের জায়গাতেই ছিল এখানে। হ্যাঁ। এখন এবার দেখব যে জে অর পিভট কোনটা বড়। পিভটটা বড়, তাহলে জেটা ছোট, তাহলে জে লেস দ্যান পিভট। তাহলে একই প্রসেস কি করতে হবে, ফার্স্টে আই এর পয়েন্টারটা এক ঘর আগাতে হবে। তাহলে এই যে আই এর পয়েন্টারটা, আচ্ছা নাম হচ্ছে কেটে দিই, কেটে দিলে বুঝতে সুবিধা। এই আই এর পয়েন্টারটা এখন এখানে যাবে। আচ্ছা, আই এর পয়েন্টারটা এখানে যাওয়ার পর কি করতে হবে, আই আর জে একজনকে আরেকজনের সাথে সোয়াপ করতে হবে। 44 এর জায়গায় 1 বসবে আর 1 এর জায়গায় বসবে 44। তাহলে এইখানে বসবে 1 আর এইখানে বসবে হচ্ছে 44। আচ্ছা, ওকে, এই স্টেপ পর্যন্ত ক্লিয়ার। এরপরে হচ্ছে স্টেপ 4, আমি এটা ডান পাশে করি। সুবিধা হবে। স্টেপ, আচ্ছা আমার লাস্ট আপডেটেড অ্যারেটা নেই। থ্রি 1 44 10 11 13 0 1 2 3 4 5। যে ছিল কোথায়, যে ছিল 2 ইন্ডেক্সে, এখন থাকবে 3 ইন্ডেক্সে, কারণ প্রত্যেকবার যে পয়েন্টার এক এক করে বাড়তেছে। আই ছিল কোথায় 1 এ, আই 1 এই থাকবে, আর এক্স তো এক্স এখানে পিভট। তাহলে এখন দেখি, হ্যাঁ, তাহলে কি আইটা আমাদের কন্ডিশন মিট করলে আগাবে, কিন্তু যেটা আমাদের জি, আগাইতে থাকবে প্রতিটা হ্যাঁ ইটারেশন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে যে আগাতেই থাকবে। আর আই যদি পিভটের থেকে, ওই যে জে এর ভ্যালুটা যদি পিভটের থেকে ছোট হয়, তখনই আই আগাবে, আদারওয়াইজ আগাবে না। ঠিক আছে? আচ্ছা, তো আবার দেখি যে জে এর ভ্যালুটা আর পিভটের ভ্যালুটা কে ছোট। জে ছোট আর পিভটটা বড়, তাহলে জে হচ্ছে ছোট, পিভটটা হচ্ছে বড়। তাহলে কি করতে হবে, তাহলে এখন হচ্ছে আই প্লাস প্লাস করতে হবে, মানে আই এর ভ্যালুটা এক বাড়াতে হবে। পয়েন্টারটা একবার বাড়াই দিলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে, আই আর জে কে সলভ করতে হবে। তাহলে 44 এর জায়গায় 10 বসবে আর 10 এর জায়গায় বসবে 44। তাহলে এখানে কি বসবে, 10 বসবে আর এখানে বসবে হচ্ছে 44। এই স্টেপ শেষ। এরপরে হচ্ছে আমার স্টেপ 5। স্টেপটা কখন শেষ হবে একটু পরে বলছি। স্টেপ 5, থ্রি 1 10 44 11 13। আচ্ছা, 0 1 2 3 4 5। যে পয়েন্টারটা কোথায় ছিল আগে 3 এ, এখন থাকবে 4 এ। আই এর পয়েন্টারটা আগে কোথায় ছিল 2 তে, এখন 2 তেই থাকবে। আচ্ছা, এবার যে, আর এটাও তো পিভটটা মেনশন করি, এটা হচ্ছে পিভট। আর জে এর ভ্যালুটা আর পিভটের ভ্যালুটা কে ছোট, আবার জে ছোট, তাই না? তাহলে জে এর ভ্যালুটা হচ্ছে জে লেস দেন পিভট। যে এইটা যদি হয় তাহলে আই এর পয়েন্টারটা এক ঘর বাড়াতে হবে। তাহলে আই এর পয়েন্টারটা আমি এক ঘর বাড়াবো, আর আই আর জে কে নিজেদের মধ্যে সোয়াপ করব। তাহলে আই আর জে কে নিজেদের মধ্যে সোয়াপ করলে 44 এর জায়গায় 11 বসবে, আর 11-র বদলে বসবে হচ্ছে 44। আচ্ছা, এখন নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে এই জে এর পয়েন্টারটা এক বেড়ে এখানে চলে আসবে না পিভটে। নেক্সট স্টেপে জে এর ভ্যালুটা পিভটে চলে আসবে। তো এই যে এই সিচুয়েশনটা যখন হবে, তখনই হচ্ছে আমার স্টেপ ক্লোজ হবে। এইখানে হচ্ছে আমার স্টেপটা শেষ। তো
আপাতত আমি এই এখানে একটা ক্রস মার্ক করে দেই, তাহলে বোঝা যাবে যে এখানে আমার স্টেপটা শেষ হয়েছে। স্টেপটা শেষ হয়েছে বা একটা, এটা জাস্ট একটা ইটারেশন বলা যায়, এখন আর অনেক বাকি আছে। তো এইটার পরে কি করতে হবে, a অফ i প্লাস ওয়ান এটার সাথে সোয়াপ করতে হবে a অফ r এর ভ্যালু। আচ্ছা, আমি ওই যে উপরের পয়েন্টটা ডিক্লেয়ার করছিলাম আর ই, হ্যাঁ, তো a অফ i প্লাস ওয়ান মানে কোনটা, i বর্তমানে কোনটা, 3 নাম্বার ইন্ডেক্সটা, তো i প্লাস ওয়ান মানে কত, এই যে 44, আর a অফ r কোনটা, r তো এই লাস্টেরটা, তাহলে a অফ r মানে হচ্ছে 13, তাহলে মানে মেইনলি বলতে চাচ্ছি 13 আর 14 কে 44 কে দুইজনের সাথে সোয়াপ করে দিই। তাহলে আমি এটা সোয়াপ করে দিই নেক্সট স্টেপে। Three, 1, 10, 11, 13, সোয়াপ করে দিই। আচ্ছা, সোয়াপ করে দেওয়ার পরে এই কুইক সর্ট থেকে একটা ফাংশন থেকে একটা রিটার্ন ভ্যালু আসে, তাহলে রিটার্ন কি করতে হবে, রিটার্ন i প্লাস ওয়ান। তাহলে আইটা আমার কোথায় ছিল, 3 নাম্বার ইন্ডেক্সে ছিল, এই যে আইটা এখানে ছিল লাস্টে, তাহলে i এর ভ্যালু তাহলে কত, 3, তাহলে 3 প্লাস ওয়ান ইকুয়াল 4, তাহলে ওই ফাংশন থেকে আমি রিটার্ন ভ্যালু পেলাম 4। এইটা কেন নিলাম কারণটা এখন বলতেছি। আমার হচ্ছে একটা পার্ট জাস্ট শেষ, কুইক সর্টের সিমুলেশনটা অনেক বড় হয়, তো আমার জাস্ট একটা পার্ট শেষ। এখন আমি হচ্ছে ওই অ্যারেটা আবার লিখবো, যে আমার লাস্ট আপডেটেড অ্যারে যেটা, লাস্ট আপডেটেড অ্যারেটা এই পাশে লিখি। লাস্ট আপডেটেড অ্যারেটা কত, 3 1 3 1 10 11 13 44। ওকে, আমার রিটার্ন ভ্যালু হচ্ছে 4। এই অ্যারেটার ইন্ডেক্সিংটা করি 2 3 4 5। তাহলে আমি তো এটা কুইক সর্ট অ্যাপ্লাই করলাম, তাহলে কুইক সর্টের জন্য কিউ একটা ফাংশন আছে, মানে কুইক সর্ট লেখার কি ফাংশন, সেটাকে সংক্ষেপে কিউ লিখছি। তো দুইটা প্যারামিটার পাস করতে হয়, স্টার্টিং আর এন্ডিং 0 5, তার মানে হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং আর এইটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স। এইটাকে পাঠানোর পরে আমি এখান থেকে মানে প্রথম স্টেপে তো আমি এই পুরো 0 থেকে 5 এই পর্যন্তই স্টেপিংটা চালাইছি, তো এটার পরে আমি রিটার্ন ভ্যালু পাইছি কি, রিটার্ন রিটার্ন ইকুয়াল 4, আমি রিটার্ন ভ্যালু পাইছি হচ্ছে 4। তাহলে জিনিসটা আমাকে কি রিপ্রেজেন্ট করে, এই যে 4 যেটা, এই 4 এর আগ পর্যন্ত একটা ভাগ যাবে আর 4 এর পরে আরেকটা ভাগ যাবে, মানে জিনিসটা হচ্ছে এই 4 এর আগ পর্যন্ত একটা ভাগ, এইটার জন্য আরেকটা ভাগ। আমরা তো জানি যে কুইক সর্ট মার্জ সর্ট এগুলো কি ডিভাইড এন্ড কনকার, তো আমার তো ডিভাইড করতে হবে। তো ডিভাইডটা কিভাবে করব, যে যেটা হচ্ছে আমার রিটার্ন ভ্যালু, যেটা হচ্ছে রিটার্ন ভ্যালু সেটার বাম পাশে একটা ভাগ, ডান পাশে আরেকটা ভাগ। তাহলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে ট্রি এর মাধ্যমে লিখতে হয়, যে এই পাশে হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইডটা কত, কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স, জাস্ট এইটুকু 0 1 2 3 এই পর্যন্ত। তাহলে লিখবো যে কিউ 0 3, আর রাইট পার্ট পোর্শনটুকু কোনটা, এই যে 4 এর পর থেকে এই যে 5, জাস্ট এইটুকু। তাহলে কিউ 5 5, মানে 5 5 কেন লিখলাম, 5এই শুরু 5এই শেষ, জিনিসটা হচ্ছে এটা। তো এখন যেখানে একটাই এলিমেন্ট 5এই শুরু 5এই শেষ, সেইটা তো অলরেডি সর্টেড, তাই না? আমি যদি কাউকে বলি যে এই একটা ইন্ডেক্স বলো সর্টেড কি সর্টেড না, এটা তো সর্টেডই।
তাই না? তাহলে এইটা নিয়ে আর কোনো কাজ নাই, তাহলে এই সাব এরের বা এই দিকে আমরা আর আগাবো না। আমরা আগাবো হচ্ছে এই পোর্শনটুকু নিয়ে, এখান থেকে এই পর্যন্ত। এইভাবে করতে করতে অনেকগুলো ইটারেশন হবে, অনেকগুলো ইটারেশন হতে হতে এক সময় যে সলভ হয়ে যাবে। তো এই পুরো সিমুলেশনটা দেখাতে আমার অনেক সময় লাগবে। এইটা যদি কেউ একটু করে আমাকে দেখাতেন তাহলে আমি ভুলটা ধরাই দিতে পারবো বা কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা। আচ্ছা, একজন ক্লাসে ছিলেন, আপনি কি পুরো পার্টটা বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি মতো। এখন তাইলে আমাকে বলেন তো যে কোন পার্টটুকু দিয়ে আমার কাজ করতে হবে। হ্যাঁ, এখন ওই 0 এখন থেকে আমার 3 নতুন, অবধি হ্যাঁ, কাজ নতুন করব। এখানে অ্যারেটা হচ্ছে পিভট এটা। 3 নাম্বার ইন্ডেক্স, তাই না? এই যে আমি বলে দিচ্ছি, এখন আমার কাজ হচ্ছে এইটুকু নিয়ে, জাস্ট 3, 1, 10, 11, জাস্ট 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স, 0, 1, 2, 3, সেম নিয়মে আগের মতো। এইটাকে ধরবো পি, এইটাকে ধরবো আর, আর ইমাজিন করব আই আছে বাইরে, জে আছে 0তম ইন্ডেক্সে, আর পিভট হচ্ছে লাস্টের এলিমেন্টটা হচ্ছে পিভট। আবার সেম স্টেপগুলো ফলো করে এইটাকে আবার এখান থেকে আরেকটা রিটার্ন আসবে। বুঝা গেছে? জি ভাইয়া। এইটা একটু করতে হবে, এটা অনেক টাইম কনজিউমিং, কুইক সর্টেডটা। আমি এখানে দেখাতে গেলে হয়তো এটা অনেক লেন্থি হ্যাঁ, হয়ে এত যাবে। বড় হয়তো দিবে না, আর একটু কম ছোট দিবে হয়তো না? হ্যাঁ, এইটা অনেক টাইম। এটা তো আমি আমি এখানে যেটা দিছি এটা মিডের কোশ্চেন থেকেই নেওয়া ও, সব। ও, ও, অনেক টাইম কনজিউমিং এটা। হ্যাঁ, হয়তো হয়তো আমি যেভাবে সিমুলেশনটা শিখছি সেইটা অনেক বড়, অনেকে হয়তো আরো ছোট করে করতে পারে, বাট অ্যালগোরিদমের কোড অনুযায়ী আমার সিমুলেশনটা, ঠিক আছে? তো এইটার জন্য হয়তো একটু বড় লাগতে পারে। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেইজ করছে? আচ্ছা, ওকে। আমি তাহলে একটু এটার থিওরিটা নিয়ে আলোচনা করি, কুইক সর্টের। আচ্ছা, কুইক সর্টের ওর্স্ট কেস সিনারিওটা কি? array already sorted and choose first or last element as pivot, মানে একটা অ্যারে দিলাম 2, 3, 4, 5, 6, অলরেডি সর্টেড। তো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আমি আবার চুজ করলাম কি এই 6 কে আমি পিভট ধরলাম, বা হয়তো 2 কে পিভট ধরলাম। মানে আমি বলতে চাচ্ছি একটা সর্টেড অ্যারে দিল, তারপর আমি পিভট ধরতেছি ফার্স্ট অথবা লাস্ট এলিমেন্টকে, সেটা ওর্স্ট কেসের আন্ডারে পড়ে। আর when the pivot choice always produces highly unbalanced partitions। আচ্ছা, এইটার জন্য আমি একটু এই এই জায়গায় আবার ব্যাক করি, দেখাই যে কিভাবে আনব্যালেন্সড হলো। যে এই যে আমি এখানে পিভট ধরছিলাম কোনটা, একবারে লাস্ট এলিমেন্টটা। লাস্ট এলিমেন্টে পিভট ধরার কারণে আমার সমস্যাটা কি হয়েছে, যে এই পাশটা অনেক বড় হয়ে গেছে, এই যে লেফট পার্টটা তো এইটুকু, তাই না? এই পাশটা অনেক বড় হয়ে গেছে, আর জি এই জি। পাশটা কি ছোট। তো জিনিসটা ব্যালেন্সড হয় নাই, জিনিসটা ব্যালেন্সড হয় নাই। তো আমাকে এমন ভাবে পিভট চুজ করতে হবে যাতে পোর্শনটা ব্যালেন্সড থাকে, পোর্শনটা ব্যালেন্স থাকে। তো এইটা একটা জিনিস এনশিওর করতে হবে, নাহলে সেটা পোস্ট কেসের আন্ডারে যায়। আচ্ছা, পোস্ট কেস কুইক সর্টেড পোস্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কয়ার। এটা মানে এই রিলেটেড থিওরিটা আমি এখানে আমি এখানে যেটুকু রাখছি এটুকুই মিডের কোশ্চেনে আসে। মানে আমি যতগুলো কোশ্চেন অ্যানালাইসিস করছি দেখছি এইগুলো আসে। তো এই পোস্ট কেস এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে র্যান্ডমাইজ পিভট চুজিং সো দ্যাট দ্য অ্যারে ইজ ব্যালেন্সড। তো এমন ভাবে পিভটটা চুজ করতে হবে যাতে অ্যারেটা ব্যালেন্স থাকে। যেমন আমি যদি এখানে লিখি যে কি লিখব, 1, 6, 25, 31, 50, 61। আর এই অ্যারেটার, এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারে আমি পিভট চুজ করলাম হচ্ছে সাপোজ 31, এইটাকে আমি পিভট চুজ করলাম।
আচ্ছা, এইটার লেফট দিকে কি সব 31 এর থেকে ছোট ভ্যালু আছে? হ্যাঁ, 1, 6, 25 এগুলো তো সব 31 এর থেকে ছোট ভ্যালু। আচ্ছা, এবার রাইট সাইডে তাকাই, 50, 61 এগুলো কি 31 এর থেকে বড় ভ্যালু? হ্যাঁ, 31 এর থেকে বড় ভ্যালু। এর কি সর্টেড? না, এর তো সর্টেড না। 1, 6, 25 হ্যাঁ, এর তো সর্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা এড়ানোর জন্য আমি একটা কাজ করতে পারি। এইখানে 25 দিলাম, এখানে 6 দিলাম। হ্যাঁ, এখন তো আর এরে সর্টেড না। এখানে 61 দিলাম, এখানে 50 দিলাম। তার মানে আমি বলতে চাচ্ছি কি জিনিসটা, আমি বলতে চাচ্ছি হচ্ছে যে যেটাকে পিভট সিলেক্ট করব তার রাইট সাইডে হচ্ছে তার থেকে বড় ভ্যালু থাকবে, আর তার লেফট সাইডে হচ্ছে 31 বা যেটাকে পিভট করলাম তার থেকে ছোট ভ্যালু থাকবে। তো এইটা হচ্ছে মানে ব্যালেন্সড অ্যারে বা ব্যালেন্সিং, এমন ভাবে পিভটটা চুজ করতে হবে যাতে ব্যালেন্স থাকে। আচ্ছা, তো বেস্ট কেস সিনারিও কোনটা? আহ, when the pivot choice always produces balance partition হলে আমার হচ্ছে বেস কেস সিনারিও, আর বেস কেস এই অবস্থায় টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার বিগ অফ এন লগ এন। আচ্ছা, এটা গেল। তো আমার এখান থেকে মেইনলি এইটুক থিওরি জানলেই এনাফ, পরীক্ষায় এগুলাই আসে, আর বাকি তো বললাম। ওকে, আর কোশ্চেন এখানে সব ওই সিমুলেশন, হালকা পাতলা, আর কিছুই তেমন একটা নাই। আচ্ছা, এখন আমি একটু কাউন্টিং সর্টে আসি। আচ্ছা, কাউন্টিং সর্টের সিমুলেশন করছিলেন কি আপনারা আগে? এটা আমাদের এই টপিকটা অ্যাভয়েড করছি। এই টপিকটা কি নাই? না না, ডেটা সায়েন্সে পড়ায়নি আসলে। ও, ডেটা সায়েন্সে পড়ায়। এটা অ্যাভয়েড করে আরেকটা কোনটা জানি করাইছে। কোনটা নামটা কাইন্ডলি বলা যাবে কি? ভাইয়া সিলেকশন ইনসারশন ও, স্ট্যাক আচ্ছা লিঙ্কলিস্ট, আচ্ছা, মানে বুঝতে কোনটা পারছি। জানি স্যার হ্যাঁ হ্যাঁ, বলছিল। ইনসারশন সর্টটা আছে, তবে কাউন্টিং সর্টটা আমাদের প্রায়ই আসে সিএসসি কোশ্চেনে। আমি কাউন্টিং সর্টটা একটু দেখাই দিই। কাউন্টিং সর্টটা অনেক মজার। এই অ্যারেটা দিয়ে দেখাই। ওকে, বেসিক্যালি কাউন্টিং সর্ট অ্যাপ্লাই করার জন্য এইটাকে তো আমার এখানে যে অ্যারেটা আছে এটা তো আমার ইনিশিয়াল অ্যারে, এইটাকে হচ্ছে আমি মেইন অ্যারে ধরে আমার বাকি কাজগুলো করব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একটা কাউন্টার অ্যারে নিতে হবে। তো এই অ্যারেটার নাম দিলাম আমি হচ্ছে এ। এবার আহ, এই অ্যারেটার, আচ্ছা ভ্যালুগুলো মনে হয় বেশি বড় হয়ে গেছে। ও, একটা কথা বলতে ভুলে গেছি, যে যখন অ্যারের ভিতরে ভ্যালুগুলোর ইন্টিজার ভ্যালুগুলোর রেঞ্জ অনেক বেশি থাকে তখন কিন্তু কাউন্টিং সর্ট মোটেও অ্যাপ্লাই করা যাবে না, খুবই ইনএফিশিয়েন্ট আর কি। তো আমি একটু ভ্যালুগুলো ঠিক করে দিই। আচ্ছা, আমি হচ্ছে ভ্যালুগুলো এমন দিই। থ্রি, 10, 11, 10, 12, 11, 6, 7। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার মেইন অ্যারে, যেটা সেটা আমি লিখলাম। এইখানে হাইয়েস্ট ভ্যালু কত? এই পুরোটা অ্যারেটার ভিতরে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 12। তাহলে এই 12 ইন্ডেক্স পর্যন্ত আমাকে আরেকটা অ্যারে খুলতে হবে। তো ওইটার নাম মেইনলি হচ্ছে কাউন্টার অ্যারে। তো আমি হচ্ছে 12 ইন্ডেক্স পর্যন্ত একটা কাউন্টার অ্যারে খুললাম। আচ্ছা, 0, 1,
2 3 4 5 6 7 8 9 10 11 12 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখন কি করতে হবে ফার্স্টে হচ্ছে আমার এখানে 12 কয়বার আছে দেখতে হবে এই যে 12 তো লাস্টে যে কোনো ভাবে ধরলেই হয় 12 কয়বার আছে একবার দুইবার এই যে দুইবার তাহলে 12 এর ঘরে আমার লিখতে হবে 2 12 ইনডেক্স কোথায় এই যে 12 ইনডেক্স এখানে লিখতে হবে 2 ঠিক আছে সেটা মুছে দিলাম এখানে লিখতে হবে 2 মানে মেইনলি হচ্ছে কাউন্টারে আমার হচ্ছে যেটা যতবার আছে 12 দুইবার আছে তাই আমি 12 এর ঘরে 2 লিখছি আচ্ছা 3 কতবার আছে 3 হচ্ছে একবার 3 একবারই আছে তাহলে 3 এর ঘরে আমি 1 লিখি আচ্ছা এরপরে 1 আছে 1 কয়বার আছে একবারই আছে তাহলে 1 কে আমি 1 এর ঘরে 1 লিখলাম আচ্ছা এরপরে 10 10 কতবার আছে একবার দুইবার তাহলে 10 এর ঘরে আমি লিখব 2 আচ্ছা 11 11 একবার দুইবার আছে 11 এর ঘরেও আমি লিখব 2 ওকে হয়ে গেছে 2 তো নাই না 2 নাই 4 5 6 7 8 9 নাই 0 নাই ওকে আচ্ছা তো বাকি যে ঘরে কোনো ভ্যালু নাই সেগুলো কি হবে অবশ্যই 0 হবে 0 0 0 0 এখন এই পুরো জিনিসটার কিউমুলেটিভ বের করতে হবে কিউমুলেটিভটা কিরকম যেমন এই 0 এর সাথে আগের ইনডেক্সের ভ্যালু যোগ করতে হবে আগের ইনডেক্স তো নাই এটাই তো ফার্স্ট ইনডেক্স তাহলে এখানে ধরে নিলাম এখানে 0 আছে তাহলে 0 এর সাথে 0 প্লাস করলে কত হয় 0ই হয় এই জন্য এখানে 0 লেখা তো এখানে আমি একটা অ্যারো মার্ক করে দেই আচ্ছা এবার এই 1 এর সাথে এই 0 কে সাম করতে হবে এই 1 এর সাথে 0 কে সাম করলে কত হয় 1ই হয় তাই এক ইনডেক্সে 1ই লেখা আছে আচ্ছা এরপরে এই 0 এর সাথে মানে 2 নাম্বার ইনডেক্সের 0 এর সাথে 1 নাম্বার ইনডেক্সের 1 এটাকে প্লাস করলে কত হয় 1 প্লাস 0 করলে হয় 1 তাহলে এখন এই 0 এই ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে হবে হচ্ছে 1 এবার 3 নাম্বার ইনডেক্স এটার সাথে আগের ভ্যালু যোগ করতে হবে 1 প্লাস 1 কত হবে 2 হবে তাহলে এখানে লিখতে হবে এবার সিমিলারলি একইভাবে এটার সাথে এটা যোগ করলে 2 আর 0 প্লাস করলে কত হয় 2 হয় এটার সাথে এটাকে প্লাস করলে 2 আর 0 2 আবার 6 ইনডেক্সের সাথে 5 ইনডেক্স এটাকে আবার যোগ করলে 2 আর 0 আবার 2 7 এইটার সাথে আবার আগেরটা প্লাস করলে 2 আর 0 আবার 2 ওকে এই 0 এর সাথে আবার 2 এর প্লাস করলে 2 আচ্ছা 9 এর সাথে এই 0 এর সাথে এই 2 কে যদি আবার প্লাস করি এইটার সাথে এটাকে তাহলে আবার 2 আসে এবার এটার সাথে এটাকে প্লাস করলে 2 প্লাস 2 আসে হচ্ছে 4 এবার 11th ইনডেক্সের সাথে 10 ইনডেক্স প্লাস করলে 4 আর 2 মিলে আসে হচ্ছে 6 আর এই 2 এর সাথে এই 6 কে প্লাস করলে আসে 8 তো এই হচ্ছে আমাদের কাউন্টিং অ্যারের কিউমুলেটিভ গুলা বের করলাম কেন বের করলাম নেক্সটে দেখব যে কি কাজে লাগবে এবার একটা আউটপুট অ্যারে লাগবে তো
তো এইটা আরেকটা অ্যারে নিলাম আউটপুট, ও দিয়ে আউটপুট রিপ্রেজেন্ট করতেছি। এই আউটপুট অ্যারের সাইজটা কোনটার মতো হবে? সাইজটা হবে এই এ অ্যারের মতো। এখানে কয়টা 0 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্স, তাহলে লিখলাম আমি 0 1 2 3 4 5 6 7 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, পেনটা চেঞ্জ করি। ওকে, তো এবার লাস্ট এলিমেন্ট থেকে ধরলাম, এইখানে আমার পয়েন্ট, মানে এইখানে আমি পয়েন্ট করে আছি। তো এখানে আমি দেখতেছি কি এই 7 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ভ্যালু কত? 11। তাহলে এখানে যদি 11, মানে আমি দেখতেছি কি 7 নাম্বারের ভিতরে ভ্যালুটা কত? 11। তখন আমার পয়েন্ট করা উচিত পরের এই কাউন্টিং এর 11-তে। তাহলে আমি এই কাউন্টিং এর এই 11-তে পয়েন্ট করব, এই 11-তে পয়েন্ট করব। পয়েন্ট করার পর এর এইটার ভিতরে যে ভ্যালুটা আছে 6, এটাকে 1 কমায় 5 করব। 5 করে এই পরে যে আউটপুট অ্যারেটা না, ওইটার 5 নাম্বার ইন্ডেক্সে যে আমি যে উপরে যে অ্যারো মার্কটা করছি, এই যে অ্যারো মার্কটা করছি, এটার ভিতরে যে ভ্যালুটা সেইটা হচ্ছে এখানে বসাবো 11। তাহলে এখানে বসলো হচ্ছে 11। এরপরে সেকেন্ড এর এই অ্যারোটা আসলো, এটার ভ্যালু কত? 12। তাহলে পয়েন্টারটা আমার কোথায় যাবে? এই যে 12 ইন্ডেক্সে, পরের অ্যারের, মানে কাউন্টিং এর 12-তে। ভিতরে কত ভ্যালু? ভিতরে ভ্যালুটা হচ্ছে 8। এই 8টাকে 1 মাইনাস করে 7 বানাবো। তারপরে নিচে যে আউটপুট অ্যারেটা, ওইটা 7 নাম্বার ইন্ডেক্সে যে এই অ্যারোর ভিতরে যে ভ্যালুটা আছে 12, এইটাকে লিখে দেব। ওকে, নেক্সট এরপর হচ্ছে 10। এই 10কে আবার হচ্ছে পরের অ্যারেটার এই 10 নাম্বার ইন্ডেক্সে হিট করলো। হিট করে এই 4 যে ভ্যালুটা ছিল এটা কেটে এটাকে 1 কমায় 3 করলো। তারপরে এই 3 নাম্বার ইন্ডেক্সে আসলাম, তারপরের অ্যারে 3 নাম্বার ইন্ডেক্সে এসে এই অ্যারোর ভিতরে যে ভ্যালুটা আছে 10, এইটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এবার এই জায়গায় আসলাম, পরের ইয়াতে এখানে ভ্যালু হচ্ছে কত? 11। তাহলে 11 নাম্বার ইয়াতে আবার পয়েন্ট করলাম 11। তাহলে এখানে ভ্যালু অলরেডি 1 কমানো ছিল 5, এটাকে আবার কমায় করব হচ্ছে 4। এবার 4 নাম্বারের এই ইন্ডেক্সে আসবো, পরের আউটপুট এর এই এই এরর ভিতরে কি লেখা? 11 লেখা, 11 লিখব। আচ্ছা, এরপরে নেক্সট আসলাম 10 লেখা। তো এই 10 নাম্বার ইন্ডেক্সে আবার যাব, এই যে এখানে অলরেডি আগে একটা কাজ করছি, আবার গেছি 3 আছে, 3 এর ভ্যালুটা 1 কমাবো, 2 করব। এরপরে পরের নিচের অ্যারেটার 2 নাম্বার ইন্ডেক্সে যাব, সেখানে গিয়ে এই ভিতরে যে ভ্যালুটা আছে 10, এটাকে লিখব। ওকে, নেক্সট এটা হচ্ছে 1। তাহলে এই 1টা এখানে যে হিট করবে 1-এ, 1 এর ভিতরে 1 আছে, এটাকে করে 0 করবে, মানে 1 কমায় 0 করবে। তারপরে এই 0 ইন্ডেক্সে যাবে, এই 0 ইন্ডেক্সে যে ভিতরে যে জিনিসটা আছে 1, এটাকে এখানে লিখে ফেলবে। আচ্ছা, এরপরে আছে এটা, এখানে কি করব? 3। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে যাব, 3 নাম্বার ইন্ডেক্সে যে এইটার যে ভ্যালুটা আছে 2, এটাকে কেটে 1 করব। এই 1টার মানে এই 1টা এবার নিচের এই 1 ইন্ডেক্সে হিট করলো। হিট করার পরে এইটার ভিতরে যে ভ্যালু আছে 3, সেইটাকে এবার হচ্ছে লিখলাম। আচ্ছা, এরপরে নেক্সট এইখানে আসলাম, কোথায় বলছে? 12-তে। তাহলে এই যে 12-তে হিট করলাম, 12 ইন্ডেক্সে ভিতরে লেখা কত? 7। এটাকে কেটে 1 কমায় 6 বানাবো। তারপরে এই 6 নাম্বার ইন্ডেক্সে হিট করব, হিট করে এইটার ভিতরে যে ভ্যালুটা লেখা ছিল 12, সেইটাকে এখানে লিখব। ওকে, আমার এর সর্ট হয়ে গেছে। তো এইটা ছিল মেইনলি আমাদের কাউন্টিং সর্ট। কাউন্টিং সর্টটা হচ্ছে যদি
আমি এখন এমন একটা ভ্যালু দেই যে একটা ছোট একটা অ্যারে দিব, কোনো বড় অ্যারে দিব না, ছোট্ট একটা অ্যারে, একটা এলিমেন্ট হচ্ছে 1 আর একটা এলিমেন্ট হচ্ছে 500। এই অ্যারের কাউন্টিং সর্ট করতে গিয়ে জীবন বের হয়ে যাবে, কারণ এই অ্যারেতে কি করছিলাম যে হাইয়েস্ট ভ্যালু কোনটা, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 12, এই জন্য 12টা 12 ইন্ডেক্সের একটা অ্যারে কাউন্টিং অ্যারে নিছিলাম। আমার এখন এখানে কি করতে হবে, হাইয়েস্ট ভ্যালু 500, আমার 500 ইন্ডেক্সের একটা কাউন্টিং অ্যারে নিতে হবে, যেটা মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো লং রেঞ্জ ইন্টিজার ভ্যালুর জন্য আমার কাউন্টিং সর্টটা খুবই ইনএফিশিয়েন্ট। আচ্ছা, তো কাউন্টিং সর্টের ইয়া দেখলাম, এখানে ওই টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে সিনারিও বেসড। এখানে বলছে যে টিচার ওয়ান্টস টু সর্ট ক্লাস টেস্ট মার্ক integers from 0 to 20 of 100 students in a section, আর সিনারিও 2 তে একটা বিশাল রেঞ্জের কোন একটা কিছু সর্ট করতে বলা আছে। যে বলছে যে কোন সিনারিওর জন্য কাউন্টিং সর্ট সুইটেবল, অবশ্যই সিনারিও 1 এর জন্য। আর জাস্টিফাই ইউর অ্যান্সার, অবশ্যই জাস্টিফাইও করতে পারবো, বলে দিলাম সবই। এখানে লেখা এই যে স্মল রেঞ্জের জন্য কাউন্টিং সর্টটা বেটার, মানে রেঞ্জটা যদি বড় হয় সেক্ষেত্রে কম্প্যারিজন বেসড সর্ট যেমন মার্জ সর্ট এন্ড কুইক সর্ট এগুলো হচ্ছে বেটার কাজ করে। কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস, সব ক্ষেত্রে বিগ অফ এন প্লাস কেটা দেওয়া লাগে না, জাস্ট লেখলেই হয় যে বিগ অফ এন, বিগ অফ এটা লিখলেই হয়। আচ্ছা, সবাই কি আছে নাকি? জি ভাইয়া, ছবি তো দেওয়া যায় না। এটা কি 2 লাইন, আর কুইক সর্টটা 2 লাইন করলেই শেষ হয়ে যাওয়ার কথা না? কোনটা? 3 আর কুইক সর্ট ভাই একটু আগে করাইলেন, যে বাকিটা বললেন তো না, হ্যাঁ, এই কুইক সর্টের সিমুলেশন অনেক বড়, এটা আরো এটার কয়েক, আগে আরো অনেক বড়। আমি তাহলে লাগলে এটা পারতেছি না। করে দিব নে, মানে এটা টাইম লাগবে আর কি, এই জন্য বাকিগুলো দেখাইতে পারবো না, এই জন্য হ্যাঁ, আর কি একটু আছে। করে দিয়েন তো বাকিটা। আচ্ছা, করে দিব। ভুল হচ্ছে। আগে তাহলে বাকিগুলো একটু দেখি, তারপরে লাস্টে এটা করে দিব। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট জিনিসটা কি আমাকে বলেন তো, আপনি আপনি তো ইনসারশন সর্ট করছেন। ভাইয়া স্পেসিফিক একটা পজিশনে হুম, হুম, হুম। হলো যে আপনার যে মানে এলিমেন্টটা দিতে যাচ্ছিল হ্যাঁ, 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 ইন্ডেক্সের যেটা। হ্যাঁ। তাহলে আপনি ঠিক কথাই আছেন। এই এই প্রবলেমটা একটা দেখি যে এখানে কি বলছে, consider the following array of 5 elements where insertion sort algorithm to be applied. অ্যারেটা দিয়ে দিছে। আচ্ছা, এখন এখানে বলছে যে how many times will the condition of the while loop be executed, justify your answer। তার মানে হচ্ছে while loopটা কতবার এক্সিকিউট হবে সেটা জিজ্ঞেস করছে, তাই না? তাহলে আমি আচ্ছা, তো আমার কোশ্চেন ছিল কতবার while লুপটা এক্সিকিউট হবে, তাই তো? তাহলে আমি অ্যারেটা লিখি, 30, 10, 40, 30, 15। আচ্ছা, তো 30 এটা হচ্ছে 0, 1, 2, 3, 4। আচ্ছা, এখানে ওরা যে ইকুয়াল টু থেকে শুরু করছে, I greater than 0,
ওরা হচ্ছে এক থেকে ইন্ডেক্সিং করছে আর কি, যেটা বুঝতেছি যে ওরা এক থেকে ইন্ডেক্সিং করছে। আচ্ছা, তো ওয়াইল লুপে কখন ঢুকবে? আমার ওয়াইলের কন্ডিশনটা কি? ওয়াইল I greater than 0 and a of I greater than কি? আচ্ছা, তো ওরা যেহেতু এক থেকে ইন্ডেক্সিং করছে, আমিও এক থেকে করি, মানে অ্যালগরিদম অনুযায়ী না করলেও হয়। 1 2 3 4 5, ওরা এইটাকে ধরছে হচ্ছে যে, নর্মালি আমরা এটাকে আই ধরি, ওরা এটাকে যে ধরছে। আচ্ছা, তো ফার্স্টে কি হবে? প্রথম লাইনে যে কি ইকুয়াল এ অফ জে, তাহলে এখানে কি কোনটা? কি হচ্ছে প্রথম যেটা এলিমেন্টটা, যেমন এই যে জে ইকুয়াল টু এ টু লেন্থ, তাহলে এই যে 2 থেকে শুরু করলাম, এই যে 2 থেকে শুরু করতেছি, তাহলে এইটা হচ্ছে আমার কি? তাহলে এইটাকে আমি মেনশন করি যে এ অফ এইটা হচ্ছে কি, তার মানে এর ভ্যালু কত? 10। আচ্ছা, এবার বলছে i ইকুয়াল j মাইনাস 1, তাহলে i ইকুয়াল j মাইনাস 1, তাহলে j এর ভ্যালু এখন কত? 2 থেকে শুরু হয়েছে, তাহলে j এর ভ্যালু হচ্ছে 2, 2 মাইনাস 1 তাহলে কত? 1 হয়। i এর ভ্যালু হচ্ছে এখন 1। তাহলে এবার while এর কন্ডিশনে দেখি, while i গ্রেটার দেন 0, হ্যাঁ এটা তো ট্রু, and a of I greater than কি? তাহলে a of I কোনটা? a of 2 যেটা, এই যে 10, 10 সরি a of I এটা না, এটা হচ্ছে কি, তাহলে কি হচ্ছে 10, আর a of I কোনটা? a of I হচ্ছে এই যে 30, মানে এই যে 1 যেটা, মানে বেসিক্যালি এই 10 এর সাথে এই 30 এটার কম্পারিজন করা হচ্ছে, মানে যদি বাংলায় বলতে চাই যে এই 10 এর সাথে এই 30 এর কম্পারিজন করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে অ্যারেটা তো সর্টেড না, হ্যাঁ, তাহলে 30 এর 10 এর সাথে 30 এর কম্পারিজন করে যদি আমি দেখি যে 30টা 10 এর থেকে বড়, তাহলে এই 10 কে এখানে আনবো আর 30 কে এই পাশে পাঠাবো, তাই তো? তাহলে এখানে কয়টা কম্পারিজন হলো? একটা কম্পারিজন হলো। ফার্স্ট 1 নাম্বার কম্পারিজন হলো। 1 নাম্বার কম্পারিজন কখন হলো? যে 10টা সামনে আসলো, 30টা পরে চলে গেল। 40 20 15, ওকে। আচ্ছা, তাহলে এটা আছে। আচ্ছা, তো ফার্স্ট কম্পারিজন হলো, তার মানে 10 আর 30 এই পার্টটুকু অলরেডি সর্টেড। 10 আর 30 নিয়ে আমার আর মাথা ঘামানোর দরকার নাই। এবার 40 আসলাম, 40 এর সাথে প্রথমে 30 এর কম্পারিজন হবে। তো কম্পারিজন হয়ে কি হলো? যে দেখলো যে আচ্ছা 40 30 এর থেকে বড়, তো হ্যাঁ ঠিকঠাক জায়গাতেই আছে 40টা। তাহলে এখানে কত? দুইবার আরেকবার while লুপ চললো, দেখলো while লুপ কি চলছে? a of I plus 1, a second, a of I plus 1, কম্পারিজন তো হয়েছে যে গ্রেটার দেন কিনা, হ্যাঁ হ্যাঁ কম্পারিজন তো হয়েছে, তার মানে হ্যাঁ ঢুকছে। তো চেক করছি যে যে না হইলে দেন ওকে, দেন ফলস, বাট while লুপের ভিতরে মানে while এর কন্ডিশন তো চেক করছে। আচ্ছা, তো এখানে আরেকবার চেকিং হলো। তো চেকিং হলো, এর পরের স্টেপে কি হলো? এটা যেহেতু ঠিকঠাক আছে, তো এইটা নিয়ে সমস্যা নেই, এই স্টেপ নিয়ে সমস্যা নেই। দেন পরের স্টেপে 20 এর সাথে 40 এর কম্পারিজন হলো, না 20 এর জায়গা তো ঠিক নাই, তাহলে এখানে কম্পারিজন কি আরেকটা বাড়লো, তাহলে 2 এর বদলে 3 হলো, বাট 20 তো ঠিক নাই, তাহলে 20 এর সাথে 40 এর সবই হলো, তাহলে এখানে যাবে 20, এখানে যাবে 40, এখানে যাবে 20, এখানে যাবে 40। এবার এই 20 এর সাথে 30 এর কম্পারিজন হলো, না ও এখনো ঠিক জায়গাতে নাই, তাহলে আরেকটা কম্পারিজন বাড়লো 4,
এখানে আসলো 20, এখানে আসলো 30, এখানে আসলো 20, আসলো 30। এবার এই 20 এর সাথে 10 এর কম্পারিজন করব, তা দেখা গেল যে হ্যাঁ ঠিকঠাক জায়গাতেই আছে, তার মানে 5টা কম্পারিজন অলরেডি ডান। আচ্ছা, এরপরে এইটুকু তো, এইটুকু কাজ শেষ, এইটুকু মুছে দিলাম। তো অলরেডি আমাদের 5টা কম্পারিজন হয়ে গেছে। এবার 15, 15 এর সাথে প্রথমে 40 এর কম্পারিজন করতেছি। তাহলে 1 বাড়ালাম 6, 6 জায়গা মতো নাই, তাহলে সোয়াপ। এখানে 15, 40, 15, 40। এবার এই 15 এর সাথে 30 এর কম্পারিজন, তাহলে কম্পারিজন আরো এক বেড়ে হলো 7, তাহলে এটাও জায়গা মতো নাই, তো সোয়াপ। এবার এই 15 এর সাথে আবার 20 এর কম্পারিজন করি, না জায়গা মতো নাই, তাহলে হলো 8, আবার সোয়াপ। আবার কম্পারিজন করলাম চেক করার জন্য, তাহলে হলো কত, 9। এবার দেখলাম যে না ঠিকঠাক আছে, ওকে, লুপ থেকে বের হয়ে গেল। তাহলে টোটাল কতবার হোয়াইল লুপের কন্ডিশন চেক করলো, 9 বার। আমি আমি কি এই জিনিসটা বুঝাতে পারছি যে আমি এখানে কি বললাম পুরো ট্রাভার্সটা? জি ভাইয়া। এখানে বলছে যে হাউ মেনি টাইমস উইল while loop executed if the above array was already sorted in descending order, আর আরেকটা বলছে যে অলরেডি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে অলরেডি সর্টেড যদি থাকে, যেমন আমি যদি এখানে কিভাবে সাজানো আছে, এখানে তো কোনোভাবে সাজানো নাই। আচ্ছা, ইনসারশন সর্টেড একটু থিওরিটা দেখে আসি যে বেস্ট কেস সিনারিও, ওয়ার্স্ট কেস সিনারিও এগুলা কি। আচ্ছা, বেস্ট কেস সিনারিও হচ্ছে অ্যারেটা অলরেডি সর্টেড থাকে, তাহলে হচ্ছে বেস্ট কেস সিনারিও। তখন অ্যারেটা যদি সর্টেড থাকে তাহলে মানে সব তো সর্টেডই আছে, তাহলে তার আলাদা করে সর্ট করার জন্য কম্প্যারিজন করতে হচ্ছে না, তাহলে একটা কম্প্যারিজন করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য আমার এখানে বিগ অফ এন টাইম দরকার হয়। আর এভারেজ কেস এটা দরকার নাই, ওয়ার্স্ট কেসটা দরকার, যে অ্যারে ইজ ইন রিভার্স অর্ডার। যদি অ্যারেটা রিভার্স অর্ডারে সর্ট করতে, যেমন আমি চাই হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে, বাট ওরা দিয়ে রাখছে ডিসেন্ডিং অর্ডার, যেমন 44, 30, 21, 5, 2 এভাবে দিয়ে রাখছে। বাট আমি চাই হচ্ছে সর্ট করতে এভাবে 2, 5, 21, 30, 44। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমি ওয়ার্স্ট কেস পাবো। তো তখন আমার প্রত্যেকটার জন্য আলাদা, মানে চিন্তা করতেছেন প্রত্যেকটার জন্য ঘুরে 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 আমাকে সলভ করতে হবে, যে প্রত্যেকবার কম্পারিজন করতে হবে। তো এটা খুবই কষ্টের, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কয়ার। আচ্ছা, আর এখানে কি ইনসাইড দেওয়া আছে যে ইনসারশন সর্ট ইজ এক্সিলেন্ট ফর স্মল অর নিয়ারলি সর্টেড অ্যারেস বিকজ বেস্ট কেস ইজ লিনিয়ার। তাহলে ছোট বা একটু সর্ট করা আছে কোনোভাবে, যেমন এই যে 2, 3, 9, 6, 10 এরকম যদি একটা থাকে, তো মোটামুটি সর্ট করা আছে, ওই সব ক্ষেত্রে বা ছোট বা স্মল ইয়াতে আমার ইনসারশন সর্টটা ভালো কাজ করে। নট আইডিয়াল ফর লার্জ অর রিভার্স সর্টেড অ্যারে বিকজ ওয়ার্স্ট কেস ইজ কোয়াড্রেটিক। তো আমার যদি রিভার্স অর্ডারে দিয়া দেয়, আর আমি আমি মানে ডিসেন্ডিং অর্ডারে দিছে অ্যাসেন্ডিং অর্ডারে করতে চাই, অর অ্যাসেন্ডিং অর্ডারে দিছে ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, আমি ওয়ার্স্ট কেস পাবো। আর ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কিন্তু অনেক বেশি, বিগ অফ এন স্কয়ার। আচ্ছা, তো এখানে তাহলে ওই অনুযায়ী আমি যদি দেখি আমার এখানে 30, 10, 40, 50 আমাকে এখানে বলছে যে যদি অ্যাসেন্ডিং অর্ডারে দেয়
সেক্ষেত্রে হোয়াইল লুপ কতবার এক্সিকিউট হবে, আর যদি ডিসেন্ডিং অর্ডারে দেয় তাহলে হোয়াইল লুপ কতবার এক্সিকিউট হবে। তো আমাকে এখানে কোশ্চেনে এমন কিছু বলে নাই যে এইটা আমি কোন কিভাবে সর্ট করতে চাই, অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার। এইটা হচ্ছে এই কোডটা দেখে বোঝা যাচ্ছে, কোডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার কোড। বাট আমি যদি সেটাকে ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তখন কিন্তু আমি হচ্ছে ইয়া মানে পোস্ট কেস পাবো, অনেক কম্পারিজন করতে হবে। আর এই ক্ষেত্রে আমার যদি অ্যারেটা অলরেডি মানে অ্যাসেন্ডিং অর্ডারেই সলভ করতে বলে তখন কিন্তু আমার লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি মানে বিগ অফ এন কমপ্লেক্সিটি লাগবে, আর এখানে কিন্তু বিগ অফ এন স্কয়ার কমপ্লেক্সিটি লাগবে। আচ্ছা, তো আশা করি আমি এই পার্টটা বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন কেউ কোশ্চেন করতে পারেন। আমি মানে এরকম ভাবে কখনো মানে মুখোমুখি হই নাই যে কম স্টুডেন্ট থাকবে পড়াইতে পারবো না, বাট ওকে, যাই হোক। বাইনারি সার্চ অ্যান্ড লিনিয়ার সার্চ এইটা একটু দেখাবো। বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ হচ্ছে খুবই ইজি জিনিস, সেজন্য আমি সবার লাস্টে এটাকে নিয়ে আসছি। তো বাইনারি সার্চিং এর ক্ষেত্রে আমাদের ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে অ্যারে মাস্ট বি সর্টেড, অ্যারেটা অবশ্যই সর্টেড হইতে হবে। বাইনারি সার্চ করার আগে যে কোনো ভাবে অ্যারেটা সর্ট করে নিয়ে আসতে হবে। যদি অ্যারেটা সর্টেড না থাকে সেখানে বাইনারি সার্চ ইউজ করে লাভ নেই। আচ্ছা, বাইনারি সার্চের বেস্ট কেস সিনারিও কি, যে বেস্ট কেস হ্যাপেন্স when the key is found at the middle index of very first comparison। তো আমি একটা বাইনারি সার্চ সিমুলেট করে দেখাই। বেশি বড় না, ছোট। আচ্ছা, সাপোজ আমার কাছে একটা অ্যারে আছে হচ্ছে a, একুশ, 18, 12, 7, 5, -23। আমার এখানে সার্চ করতে হবে যে কি কোন জিনিসটা সার্চ করতে হবে, 7 কে সার্চ করতে হবে বাইনারি সার্চিং এর মাধ্যমে। তো এক্ষেত্রে সবার লাস্ট বা 0তম ইন্ডেক্সটা আমি হচ্ছে লো ডিক্লেয়ার করলাম, আর হাই ইন্ডেক্স মানে লাস্ট ইন্ডেক্সটাকে আমি হাই পয়েন্টার দিয়ে করলাম। এখন এদের মিড বের করব, তাহলে আমি ইন্ডেক্সিংটা করি 0, 1, 2, 3, 4, 5। তাহলে মিড কোনটা আসবে, মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তাহলে লো কত, লো হচ্ছে 0 প্লাস হাই হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে 0 প্লাস 5 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, আসে হচ্ছে 2 ইন্টিজার ভ্যালু। তাহলে মিড হচ্ছে আমার কোনটা, এই যে এটা, এটা হচ্ছে আমার মিড। এখন আমাকে সার্চ করতে হবে কি, যে 7। তো আমি যদি সার্চ করতে চাই তাহলে আমি লিখি যে কি ইকুয়াল, আচ্ছা 7 না, আমি 5, কি ইকুয়াল 5, 5 কে সার্চ করব। তাহলে কি ইকুয়াল যদি 5 হয়, এ অফ মিড, আমার প্রত্যেকবার বাইনারি সার্চের উদ্দেশ্য কি, মিডে হিট করা, মিডটা দেখা যে মিডে এলিমেন্টটা কত আছে। মিডে যদি পেয়ে যাই তাহলেই তো বেস্ট কেস, মিডে পেয়ে গেলেই তো বেটার। তো মিডের মধ্যে কি আছে কি 5, না মিডের মধ্যে 12 আছে, ঝামেলা। তাহলে কি করতে হবে, এ অফ মিডে ইকুয়াল হচ্ছে 12, যেটা কি এর থেকে বড়, কি ইকুয়াল 5, কি এর থেকে বড়। তাহলে এখন আমার কোন দিকে যাওয়া উচিত। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু বলতে আমার মিস হয়ে গেছে, যে এই অ্যারেটা কিন্তু সর্টেড,
বাট কোন অর্ডারে সর্টেড? ডিসেন্ডিং অর্ডারে সর্টেড। ডিসেন্ডিং অর্ডারে সর্টেড। তাহলে আমি যদি এখানে দেখি যে মিড ভ্যালুটা হচ্ছে বড় আর কিটা হচ্ছে ছোট, তাহলে কি আমার বামে যাওয়া উচিত নাকি ডানে যাওয়া উচিত? অবশ্যই ডান দিকে যাওয়া উচিত, কারণ যেহেতু ডিসেন্ডিং অর্ডারে সর্টটা করা। তাহলে আমার পরবর্তীতে কি করতে হবে? আমার করতে হবে যে এই লো পয়েন্টার যেটা আছে, এই লো পয়েন্টার যেটা আছে, এই লো পয়েন্টারটাকে এখান থেকে মিডের পরে নিয়ে আসতে হবে। এই যে মিডের পরে আনতে হবে, তেরোটা আর কি। আচ্ছা থাকে, এখান থেকে আজকে এই যে মিডের পরে আনতে হবে। তো আমি এটা হচ্ছে মুছে দিই, মুছে আবার লিখি। এখানে আনতে হবে। তার মানে জিনিসটা কি করলাম? লো ইকুয়াল মিড প্লাস ওয়ান। তাহলে এইটা করার কারণে কি হলো? এই পুরা পার্টটা এখন ইগনোরড। এইখানে 5 নাই, এটা আমি 100% শিওর। আমার 5 আছে হচ্ছে এখান থেকে এইখানে, এইটা আমি শিওর। তাই আমি এই পার্টটা ইগনোর করে ফেলবো, মানে এই পার্ট আমি চিন্তাই করবো। তো এখন আমার নতুন লো কোনটা? নতুন লো হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি আবার মিড বের করি। মিড, নতুন মিড আসবে। মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তাহলে লো কত? লো হচ্ছে 3 প্লাস হাই হচ্ছে কত? 5। ইন্ডেক্স নাম্বার লিখতেছি, ডিভাইডেড বাই 2। তাহলে 8 ডিভাইডেড বাই 2 আসে হচ্ছে 4। তাহলে মিড আমার এখন কোনটা? এইটা হচ্ছে এখন আমার নতুন মিড। এবার আমি দেখতেছি যে কি আমার কত? কি হচ্ছে 5। এ অফ মিড, মিড কত? মিডও হচ্ছে 5। এই যে আমি মিডের ভিতরেই আমি কিটাকে পেয়ে গেলাম। আমার কাজ শেষ। মাত্র 2টা কম্পারিজন বা মাত্র 2টা স্টেপে আমি পেয়ে গেছি। হ্যাঁ, এটা যদি হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে হইতো সেক্ষেত্রেও কি এভাবেই মানে না না, অ্যাসেন্ডিং অর্ডার আমি একটা দেখাচ্ছি। এই সেম জিনিসটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে দেখাচ্ছি। অ্যাসেন্ডিং অর্ডারে কিছুই না, জাস্ট হালকা মডিফিকেশন। তো ফার্স্টে আসবে হচ্ছে -23। -23। আচ্ছা, -23 5 7 -23 5 7 12 আর হচ্ছে 18 21। তাহলে আমি আবার সেম ইন্ডেক্সিংটা করি 0 1 2 3 4 5। তো এইটা হচ্ছে আমার লো, 0 ইন্ডেক্সটা লো ইনিশিয়ালি, আর হাই মানে লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে হাই। তাহলে আমার কাজ কি? ফার্স্টে মিড ক্যালকুলেট করা। মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তাহলে লো কত? লো হচ্ছে 0 ইন্ডেক্স প্লাস হাই হচ্ছে 5th ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসে কত? মিড আসে 2। তাহলে 0 1 2 এটা হচ্ছে আমার মিড। ওকে, তাহলে এবার আমি ফাইন্ড আউট করব যে এ অফ, আচ্ছা আগে আমার কিটা হচ্ছে, কিটা তো আগেরটাই মানে 5, এটা লিখে দিই যে কি ইকুয়াল 5। আচ্ছা, তাহলে দেখি এবার কি এর সাথে মিলে কিনা। কি ইকুয়াল 5 বাট এ মিড, এর মিড
ইন্ডেক্সের ভ্যালুটা কত, এটা হচ্ছে 7, যেটা কি 5 এর থেকে বড়, তাহলে গ্রেটার দেন কি ইকুয়াল 5। এখন অ্যারেটা আমি কি দেখতেছি, অ্যারেটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা, তার মানে যে মিড ভ্যালুটার থেকে মিড ভ্যালুটা বড় আর কিটা কি ছোট, তার মানে নিশ্চয়ই যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা, তাহলে নিশ্চয়ই বাম দিকে 5 আছে। ভিজুয়ালাইজ করাটা কি বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই জি ভাইয়া, তাহলে বাম ভাইয়া দিকে এটা 5 কি আছে। আমরা যে আমাদের যেটা দেওয়া থাকে array, ওটা দেখে আমরা কোন সাইডে দিব হ্যাঁ ওটা ডিসাইড করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যারেটা এমনও বলতে পারে সর্ট করে দিল না, বলতে পারে যে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে তারপর বাইনারি সার্চ অ্যাপ্লাই করে, এরকম বলে দিল, বা এরকম সর্ট করেই দিল। আমার কোশ্চেনে দেওয়া ছিল সর্টটা কি উল্টা করে সর্ট করে দেওয়া ছিল, তাই আমি ওইটা দেখে বুঝে করছি। এখন সেম সিনারিওতে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা থাকতো তাহলে কিভাবে হইতো সেটা দেখাচ্ছি। যে এখন আমি বুঝতে পারতেছি না যে এই মিডের থেকে নিশ্চয়ই বাম দিকে 5 আছে, কারণ মিডের ভ্যালুটা বড় তো, আর 5টা কি মিডের থেকে ছোট, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলে ভ্যালুটা তো বাম দিকেই থাকার কথা, তাই না? জি। তো সেক্ষেত্রে তাহলে তখন আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা করতাম এই যে হাই ভ্যালুটা আছে না, হাইটাকে মিডের আগে এনে দিতাম। তাহলে তখন আমরা কি করতাম যে হাই ইকুয়াল মিড মাইনাস 1, তাহলে এই হাইটা এখান থেকে মুছে দিলাম, এই জায়গায় হচ্ছে আমার হাই। এখন আমি আবার ক্যালকুলেট করব, মিড ক্যালকুলেট করব। তাহলে মিড ক্যালকুলেট করি, মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। লো কত 0, হাই এখন কোথায় আসছে 1 ডিভাইডেড বাই 2, তাহলে 0 প্লাস 1 1 ডিভাইডেড বাই 2 আসে কত, আসে হচ্ছে আমার 0, তাই না? ইন্টিজার নিলে 0 আসে। তো 0তম ইন্ডেক্সটা এখন হচ্ছে আমার মিড, এটা হচ্ছে মিড, এইটাই মিড এইটাই লো, সমস্যা নাই কোনো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমার যে মিডটা, মিডে তাহলে কত আছে, আমার কি হচ্ছে কি ইকুয়াল 5, বাট এ অফ মিড সেখানে ভ্যালু আছে কত -23, যেটা হচ্ছে আমার কি ইকুয়াল 5 এর থেকে ছোট। এখন আমি কি বুঝলাম, যেহেতু ছোট তার মানে হচ্ছে আমি এইটা শিওর যে এই -23 এর ডান দিকে 5 আছে, তাই না? মিডের ডান দিকে 5 আছে। ওকে, তাহলে হচ্ছে আমি আবার এখানে লিখবো যে লো ইকুয়াল মিড প্লাস 1, লো ইকুয়াল মিড প্লাস 1। তাহলে এই লো পয়েন্টারটাকে এখন আমি কোথায় পয়েন্ট করাবো, এইখানে, এই 5এই লো 5এই হাই। আর যেহেতু 5এই লো 5এই হাই, মিডও হবে এখানে, তাও আমি ফর্মালিটির স্বার্থে আমি আবার মিডটা ক্যালকুলেট করে দেব। মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তাহলে লো কত এখন 1, হাইও 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে হাই লো যেখানে, মিডও ওইখানে, তাহলে এখানে ভাইয়া হচ্ছে আপনার এই লেখাগুলো একটু শেয়ার করবেন ক্লাস শেষে, তাহলে একটু সুবিধা হবে। আমার এটা, এটা কি দেখা জি যাচ্ছে ভাই, না? হ্যাঁ দেখা যাচ্ছে, মানে মানে দিলে আমাদের বুঝতে সুবিধা হতো ও as a হ্যাঁ হ্যাঁ proof হ্যাঁ, of the আমি statement। আমি লিংক দিয়ে দিই, লিংক দিয়ে শেয়ার করে দিই। তাহলে এই যে মিডটা, তাহলে এখন এই যে এবার আমি আবার কম্পারিজনে যাই, আমার কি হচ্ছে কত, কি হচ্ছে 5, এ অফ মিড এখন কত, মিডও হচ্ছে 5, তাহলে ওকে আমি পেয়ে গেছি। কয়টা কম্পারিজন লাগছে, 3 বার, 3 বার আমার ইয়াটা
যে while দেওয়া চলছে। বুঝে গেছে কি? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো জায়গায় কোশ্চেন থাকলে আমাকে বলেন বা কনফিউশন থাকলে বলেন, সমস্যা নাই। ভাইয়া, কোশ্চেনের ভিতর আমার অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং এর ব্যাপারে একটা কনফিউশন, এই যে হ্যাঁ আমরা যখন ফার্স্টে মিডটা বের করব, তারপর আমরা হ্যাঁ দেখবো যে কোন সাইডে আমাদের এলিমেন্টটা আছে, হ্যাঁ, মানে মানে কি ওইটা সর্ট এলিমেন্টটা। করা থাকবে, সর্ট হ্যাঁ, করা থাকবে। তাহলে ওই স্পেসিফিক এরিয়াটা নিয়ে আমাদের আবার রাইট মিড, ওই যে লো রাইট, এন্ড হাই হ্যাঁ হ্যাঁ, কি করে মিড ক্যালকুলেট করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আচ্ছা। ঠিক। আচ্ছা, তো এবার এই রিলেটেড কোশ্চেন তো দেখলাম যে আচ্ছা, বেস্ট কেস সিনারিওটা কি, যদি আমি প্রথমবারে সার্চ করতে গেছি মিডের ভিতরে যদি প্রথমবারে আমার কিটা পেয়ে যাই, হ্যাঁ ভেরি ফার্স্ট কম্পারিজনে আমি যদি মিডল ইন্ডেক্সে আমার যদি কিটা ফাউন্ড হয়, তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি আসে বিগ অফ 1, আর এইটাই হচ্ছে বেস্ট কেস। ঠিক আছে, একটা মাত্র কম্প্যারিজনের দরকার পড়ে। আর পোস্ট কেস হচ্ছে কি, যে আমি ওইটা পেলামই না, এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট ইন অ্যারে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমার হচ্ছে পুরো টাইমটা লাগে, বাইনারি সার্চের মেইন টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ লগ এন। লগ এন কেন? কারণ প্রত্যেকবারে দেখা যাচ্ছে যে আমি একটা পোর্শনকে ইগনোর করে ফেলি, একটা হাফকে ইগনোর করে ফেলি, হয় রাইট হাফকে না হয় লেফট হাফকে ইগনোর করে ফেলি। সেই জন্য হচ্ছে যেহেতু ডিভাইড হয়ে যাচ্ছে, তাই লগ এন। আর লিনিয়ার সার্চ তো বাচ্চাদের জিনিস, লিনিয়ার সার্চ হচ্ছে ওই যে একটা লুপ চালাবো, লুপ চালিয়ে একটা একটা করে দেখবো। তো এটার বেস্ট কেস সিনারিও কি হইতে পারে, যে লুপের প্রথমবারেই যদি আমি আমার কিটা পেয়ে যাই, ফার্স্ট এলিমেন্টেই আমি যদি কিটা পাই, এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1। আর রোস্ট কেস কি, আমি যদি না পাই, অথবা এলিমেন্টটা যদি একবারে লাস্টে থাকে আরে, সেক্ষেত্রে আমার ফর লুপটা অনেকক্ষণ চলে, লাস্ট গিয়ে যে পাবো হয়তো পাবো না, সেক্ষেত্রে আমার টোটাল কম্পারিজন কত হবে, যতগুলো নাম্বার ততগুলো, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, যেহেতু একটা লিনিয়ার লুপ চলবে, যার কারণে বিগ অফ এন। ওকে, তো এই ছিল মোটামুটি। আর এখানে কিছু কোশ্চেন্স দেখাই নিজের। এই কোশ্চেনটা দেখি, যে এখানে তিনটা অ্যারে দিছে, তিনটা অ্যারে দিছে, বলছে যে কোনটায় লিনিয়ার সার্চ, কোনটায় বাইনারি সার্চ অ্যাপ্লাই করব। বলেন তো কোনটায় লিনিয়ার সার্চ, কোনটায় বাইনারি সার্চ অ্যাপ্লাই করব। এখানে বলছে যে in order to search for a particular number in these arrays correctly and efficiently, mention which algorithm can be chosen from binary search and linear search. তাহলে বলেন, এক নাম্বার অ্যারেতে কি আমরা লিনিয়ার সার্চ ইউজ করব নাকি বাইনারি সার্চ লিনিয়ার, ইউজ করব? বাইনারি সার্চ ইউজ করব কেন? লিনিয়ার ইউজ করবো না ভাইয়া, বাইনারি তো এখানে তো সর্ট, হ্যাঁ 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 হ্যাঁ, সর্টেড এটাই তো যে না। এখানে তো সর্টেড না, যার কারণে আমি এখানে লিনিয়ার ইউজ করব। পরেরটা, এটা তো সর্টেড, তাহলে এখানে আমরা বাইনারি ইউজ করব। পরেরটাও সিমিলার, আমরা এখানে বাইনারি ইউজ করব, যে সর্টেড, এটা ডিসেন্ডিং অর্ডার, এটা অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড। ঠিক আছে, তো এই রিলেটেড থিওরি রিলেটেড কোশ্চেনই বেশি থাকে এখান থেকে। যেমন এখানে একটা বলছে যে ইন আ ম্যাজিক ল্যান্ড নাম্বারস আর সর্টেড ইন আ স্পেশাল অর্ডার, ইউ নিড টু ফাইন্ড দ্য ম্যাজিক ওয়ার্ড 77 ইন দ্য ফলোইং সর্টেড লিস্ট। তার মানে এই সর্টেড লিস্ট থেকে 77 ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। You can use either linear search or binary search, but be aware, if you use more than 3 steps, the spell will break. তাহলে ভাই আমি বুঝতেই পারতেছি যে এখানে সর্টও করে দিছে, এখানে তিনটা স্টেপ দেখাইতে বলছে, বাইনারি সার্চ ছাড়া তো এখানে তিনটা স্টেপে পসিবলই না, লিনিয়ার তো হবেই না, তাই না? এটা বাইনারি সার্চ দিয়ে আমি সার্চ করব, এই যে যে মেথডে দেখালাম আর কি। ভাইয়া, লিংক লিস্ট কি পড়ায় নাই? লিংক লিস্ট পড়াইছে তো, আজকের সেশনে লিংক লিস্ট ছিল না, লিংক লিস্ট হচ্ছে কালকের সেশনে। হ্যাঁ, লিংক লিস্ট কালকে কখন ক্লাস নেবেন? সেম টাইম, সেম টাইম। আচ্ছা, তো এইটা দেখেন যে দুইটা অ্যারে দিছে, ইন বোথ কেসেস ইউ হ্যাভ টু সার্চ ফর কি ইকুয়াল 5 ইন দিস অ্যারেস, ইউ হ্যাভ টু two choices using linear or binary search algorithm. আচ্ছা, কোন অ্যালগরিদম এখানে বেস্ট কাজ করবে? এর ক্ষেত্রে দেখেন, এটা তো সর্ট করে কি 7 12 18 21 23,
হ্যাঁ, এটা তো ৭ আবার ২১ না, এটা তো সর্ট করা না। এটা কি সর্টেড? -23 এটা না তো ভাই, সর্টেড মাইনাস না। তাহলে 20 তে বসতে তাহলে হবে। তাহলে এটা হচ্ছে আমি কি ইউজ করব? লিনিয়ার। আর এইটা হচ্ছে সর্টেড। এটা হচ্ছে সর্টেড, যে বড় থেকে ছোট মানে ডিসেন্ডিং অর্ডারে সর্টেড। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সার্চ ইউজ করব। ওকে, তো এইটুকুই ছিল আজকের সেশন। আহ, আমি আসলে অনেক কিছু পড়াতে চাইছিলাম, বাট মানুষ নাহি, কেউ আমাকে কোশ্চেন করতেছে না কিছু। তারপর আপনি যে একটু কোশ্চেন করছেন তার জন্য থ্যাঙ্কস, যে অন্তত আমি লোনলি ফিল করি ওয়েলকাম নাই ভাইয়া। ক্লাসটা নিয়ে। আহ, অন্তত একটু হলেও বুঝছি যে একজন আমি করতেছে। যে কুইক সর্টের ক্লাসটা আমাদের গোমেজ স্যার আর কি পড়াচ্ছেন ডেটা আচ্ছা সায়েন্সে। আচ্ছা আচ্ছা। তো আমি কুইক স্যার সর্টটা তো মিস অনেক ভালো। করছিলাম, যার জন্য কিনা কুইক সর্টে আমি আচ্ছা, ঝামেলাটা কুইক করছি। সর্টটা আমি একটু করে দেই আরেকটা স্টেপ। আপনি যেহেতু এতক্ষণ ধরে আছেন, আমি করে দিই। বেশিক্ষণ টাইম নেবেন না। আচ্ছা, তো এরপরে হচ্ছে এই এই পর্যন্ত করছি। তো এরপরের জি। থেকে আবার হচ্ছে আমি স্টেপ রান করব। স্টেপ 1। তো ফার্স্টে কি হবে? ফার্স্টে হচ্ছে আমি অ্যারেটা লিখি 3, 1, 10, 11। তো এখানে হচ্ছে আইটা হচ্ছে লাস্টে আছে, আর যেটা হচ্ছে আহ, এখানে। এবার যে এর সাথে এই পিভটের কম্পারিজন করব, তাহলে যে যে এর ভ্যালুটা কত? 3, আর পিভটের ভ্যালুটা হচ্ছে 11। তাহলে যে ছোট, পিভটটা হচ্ছে বড়। তাহলে এটা করলে কি হবে? এটা হলে হবে হচ্ছে আই প্লাস প্লাস প্লাস। প্লাস করুন। তার মানে আইটা এখান থেকে যে এখন হচ্ছে, আচ্ছা এখানে ছিল, কেটে দিই, কেটে দিলে একটা সঙ্গে এইখানে আসবে। আচ্ছা 0, 1, 2, 3। ওকে, এখানে আসছে। এরপরে কি হবে? আই আর জে সোয়াপ হবে। তাহলে আই আর জে সোয়াপ হবে তো 3ই থাকবে, আই আর জে যেহেতু একই পজিশনে আছে। ওকে, দেন স্টেপ 2। 3, 1, 10, 11। তাহলে এবার হচ্ছে জেড পয়েন্টারটা এক ঘর বাড়বে। আই এখানে ছিল 0, 1, 2, 3। তাহলে এবার আবার কম্পারিজন করে দেখি। হ্যাঁ, সোয়াপ হবে না। কোথায় সলভ করবে? এই যে এখানে আই আর যে সোয়াপ হয়েছিল, এই তিনেই তো আই, তিনেই যে, তাহলে সোয়াপ আর কোথায় যাবে? এই তিনেই তো থাকবে। হ্যাঁ, আমি এই জিনিসটা প্যাচ লাগাই ফেলছি, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, প্যাচ লাগতেই পারে, সমস্যা নেই, আমি বলতেছি। ওকে, দেখেন আইটা কোথায় ছিল? আইটা এখানে ছিল না? জি ভাই, বাইরে ছিল। তাহলে এই যে আই প্লাস প্লাস যখন করছিলাম তখন আইটা এখান থেকে কেটে এই পজিশনে আসছে। জি। এখন এই পজিশনে আসার পর আমি পরের কমান্ডটা লিখছি আই আর জে সোয়াপ। এখন জি। আই আর জে যেহেতু একই জিনিসকে পয়েন্ট করে আছে, সোয়াপ করে লাভ কি? ওই একই ও তো ও। থাকবে। বুঝে গেছে? জি জি। আচ্ছা 3, 1, 10, 11। তাহলে এবার জে এর পয়েন্টারটা কি এক ঘর বাড়লো, এখানে আসলো, আর আইটা কি আগের জায়গাতেই আছে। জি। 0, 1, 2, 3, আইটা আগের জায়গাতেই আছে। এখন এবার জে এর ভ্যালুটা আমি দেখি, জে এর ভ্যালুটা হচ্ছে 1, আর পিভট তো এটা 11। তাহলে জে ছোট, পিভটটা বড়। জে হচ্ছে ছোট, পিভটটা হচ্ছে বড়। আর তাহলে হচ্ছে আমার কি হবে? আইটা প্লাস প্লাস হবে। তার মানে আইটা এখান থেকে কেটে আমি এখানে লিখলাম, আইটা আবার প্লাস প্লাস। এবার আই আর জে কি হবে? সোয়াপ হবে। জি। বাট ওই একই কেস, যে সোয়াপ হবে না।
কারণ আই আর জে একই জায়গায় আছে। এই জিনিসটা কেন হচ্ছে জানেন? এই জিনিসটা কোর্স স্পেসের আন্ডারে পড়তেছে, যার কারণে এরকম কাহিনী হচ্ছে। কিন্তু ভয়ের কিছু নাই, এটা একসময় যে মিলবে। হ্যাঁ, একটু লেন্দি হবে। আমি যে নিয়মটা বলছি, এই নিয়মটা প্রপারলি ফলো করলে একসময় না একসময় মিলবে। এমনকি পরীক্ষায় কুইক সর্টের পুরো সিমুলেশন দেখাতেও বলে না, বলে যে এইটুকুর জন্য দেখাও বা ফার্স্ট টু ইটারেশন দেখাও। ঠিক আছে, তো এটা হইল। ভাই এর- ফার্স্ট ইটারেশন মানে তো আমরা ওই যে আর অব্দি যেটা করলাম মানে হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম রিটার্নটা দেখাও, প্রথম রিটার্ন ভ্যালু দেখাও, বা প্রথম পার্টিশনটা দেখাও, এরকম কোশ্চেন বুঝতে আসে। পারছি ভাইয়া। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমি যতই করি এটা এই স্টেপে এইটা মনে হয় না হবে, আমি তারপর দেখি স্টেপ 3। কিন্তু ভাই এই নিয়ে অনেক টাইম লাগবে, হ্যাঁ, আমাদের তো টাইম কমায় ফেলছে। আপনাদের গোমেজ স্যার কি আরো ইজিলি দেখাইছে? তাহলে ওইটা ফলো হ্যাঁ করতে উনি পারেন। উনি খুব ছোট করে দেখাইছে, কিন্তু ওই ক্লাসটা আমি মিস করছি, আজকে বুঝাই দিছে বাট ও নিচে যে আচ্ছা, নিয়মগুলা ওগুলা হ্যাঁ তো হ্যাঁ, মানে অত আমি মাথায় আমি ঢুকে না। হচ্ছে গিয়ে আমি হচ্ছে উপমা ম্যামের ক্লাস করছি তো ডিএসএ তে। উনি অনেক ইন ডিটেইলে করায়, মানে কোডের অ্যালগরিদম যেটা সেইটা হুম। ফলো করেই সিমুলেশনটা করায়। ওইটাতে একদিক দিয়ে খুবই সুবিধা হয়েছে আমার জন্য, যখন আমি ল্যাব করতে গেছি আমার কোডগুলো করতে অনেক ইজি লাগছে। তো আপনি যদি এই যে এইভাবে আমি যেভাবে সিমুলেশন করতেছি এটা করলে হচ্ছে ওই সুবিধাটা হয়। তারপরে যদি আপনি ছোট হ্যাঁ করে তাহলে করায় আপনি কোনো টাইম সমস্যা নেই। ম্যানেজমেন্ট কিভাবে করছেন? যেমন দুইটা আপনি আমাদের বোঝানোর স্বার্থে দুইটা করে স্টেপ লিখছেন, এটা আমরা তো পেন্সিল দিয়ে মানে ইন্ডিকেট করে একটা স্টেপে লিখে দিতে পারি, তাহলে তো টাইম কমে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকবার একটু বলবেন, মিস করে গেছি। হ্যাঁ, বলতেছিলাম যে হ্যাঁ টাইম বাঁচানোর জন্য ওই যে দুইটা করে স্টেপ বারবার না হ্যাঁ লিখে হ্যাঁ যে হ্যাঁ কোনটা হ্যাঁ কোনটা ভুল হইতেছে একটার হ্যাঁ ভিতর হ্যাঁ, লিখে দিলে। এইটা একটার ভিতরে করা যায়, কিন্তু ওই যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি আর কি এভাবেই করতাম, তো যার কারণে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো হুম। এইটা হচ্ছে গোমেজ স্যার একটা ফলো করতে পারেন। অবশ্য একই ফর্মুলা ফর্মুলা একই হবে, জাস্ট হয়তো উনি আর একটু ইজি হ্যাঁ করে ফর্মুলা solution। একই, বাট উনি হইলো গিয়া মানে আমি হ্যাঁ দাঁড়ান হ্যাঁ, আমি আপনাকে ছবিটা দেখাবো না। উনি আচ্ছা আমি বক্স করে আর কি করছে, বক্স বক্স ইটারেশন করে নেই না, করছে, হ্যাঁ বক্স করে বুঝছি। করছে। ঠিক আছে, তাহলে ওইটাই ফলো করেন, ওইটাই বেটার হবে। আচ্ছা, তো আহ, মানে ঠিক আছে, তাহলে আজকের মতো সেশনটা তাহলে এখানে অফ করি। হ্যাঁ, মোটামুটি আমি অনেক কিছু দেখাইছি, আমার ক্লাস নিয়ে মজা পাইনি, to be honest। আচ্ছা, ঠিক আছে, আপনাকে থ্যাঙ্কস এতক্ষণ থাকার জন্য। আচ্ছা ভাইয়া, ওকে, ভাই একটু লেখাগুলো শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এই যে ভাই রেকর্ড করতেছিলেন যে, ভাই রেকর্ডিংটা অফ করে দেই না এখন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো অফ করে দিন।